আমরা মাঝখানের লেকচার 16 বাদ দিয়েছি। ওইটা পরে দেখবো। ঠিক আছে, আরেকটাও লেকচার আছে, লেকচার 16 হচ্ছে মিডিয়া। আর আরেকটা আছে হচ্ছে টিসিপি আইপি প্রোটোকল। এই দুটো লাস্টে দেখবো। ঠিক আছে, এগুলো একটু বোঝার বিষয় আছে। আজকে আমরা দেখবো ডাটা লিঙ্ক কন্ট্রোল। আসলে আমরা ইয়েগুলো জানি না। টিসিপি আইপি প্রোটোকলে অনেকগুলো লেয়ার থাকে। সবচেয়ে নিচে থাকে যেটা ফিজিক্যাল লেয়ার, যেটাতে অ্যাকচুয়ালি ডাটা পাস করে। তার উপরেই থাকে হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ার। এইভাবে তার উপরে থাকে টিসিপি আইপি লেয়ার। এগুলো আমরা পরে দেখবো। তো এখানে যে কাজটা বলেছে যে লাইন কনফিগারেশনটা আমরা দেখবো না ইউজুয়ালি। আমরা শুধুমাত্র ফ্লো কন্ট্রোল দেখবো। এবং ফ্লো কন্ট্রোল ইরর কন্ট্রোল কিন্তু একসাথে ইনকর্পোরেট। তো আমরা ফ্লো কন্ট্রোল মানে বুঝাচ্ছি যে মনে করো সেন্ডার থেকে সেন্ডার থেকে ডাটা একটা রিসিভারে যাচ্ছে। মনে রাখবা যে প্রত্যেকটা রিসিভারে কিন্তু একটা ফিক্সড সাইজ বাফার থাকে। বাফার মানে কি? বাফার মানে হচ্ছে যেখানে টেম্পোরারি ডাটা রাখা যায়। এখন সেন্ডার এত জোরে পাঠাচ্ছে, এত স্পিড সেন্ডারের, যে রিসিভার তো পৌঁছানোর পরে রিসিভারকে কিছু অপারেশন করতে হয়। যে আহ, কিভাবে ডাটাটাকে প্রসেস করবে, একটা প্রসেস করতে হয়। ঠিক আছে, প্রসেস করতে সময় লাগে। এখন প্রসেস করতে যে সময় লাগে, বাই দ্যাট টাইম অনেক ডাটা সেন্ডার থেকে রিসিভারে চলে আসে। সো তখন হয় কি, ডাটাগুলো রিসিভারের যে বাফার আছে, মানে টেম্পোরারি উইন্ডো, সেখানে জমা থাকে। তো মনে করো যে উইন্ডোর সাইজ হচ্ছে মানে 8টা ফ্রেম। আমরা ফ্রেম মানে কি আমরা দেখবো, ফ্রেম মানে কিন্তু ডাটা না, একটা চাঙ্ক অফ ডাটা একসাথে একটা ফ্রেম তৈরি করে এবং তার সাথে অনেক হেডার থাকে। যেমন আমরা ইরোর কন্ট্রোলে দেখেছিলাম না, যে এক্সট্রা বিট জেনারেট হচ্ছে। ওই এক্সট্রা বিট থাকে, যেমন ওর মধ্যে হেডারের মধ্যে থাকে ধরো সেন্ডার অ্যাড্রেস, রিসিভার অ্যাড্রেস, ইরোর কারেক্টিং কোড, তারপরে তারপরে হচ্ছে হলো ফ্রেম নাম্বার। ফ্রেম নাম্বারটা কিভাবে করা হয় আমরা এখানে দেখব। সো এখন এই এক একটা মনে করো মোট 8টা ফ্রেম আমরা রিসিভারের যে বাফার আছে সেখানে রাখতে পারি। এরপরেও যখন অনেক স্পিডে সেন্ডার থেকে ডাটা আসে, তখন হয় কি, ডাটাগুলো আর রাখার জায়গা থাকে না রিসিভারে। তখন সে কি করে, ডাটা ড্রপ করতে থাকে। ড্রপ করা মানে কি, ডাটাগুলো আর রিসিভার পায় না। তো এই যে ফ্লো কন্ট্রোলের কাজ, ডাটা লিঙ্ক লেয়ারের ফ্লো কন্ট্রোলের কাজ হচ্ছে যখন যখন এরকম সেন্ডার এবং রিসিভার স্পিডের পার্থক্য থাকবে, ডিসক্রিমিনেশন থাকবে, তখন সে সেন্ডারের স্পিডটা টিউন করবে। আমরা যেটা বললাম, যদি স্পিড অতিরিক্ত বেশি থাকে তাহলে স্পিড কমিয়ে দিবে। সো এইখানে আমরা দেখছি যে ফ্লো কন্ট্রোল হচ্ছে হলো এই স্পিডটাকে সেন্ডার এবং রিসিভারের দুইটার মধ্যে একটা সামঞ্জস্য ইয়ে করা, যে কিভাবে গেলে রিসিভারে ড্রপ হবে না। আবার শুধু তাও না, যে আহ, যে শুধু বাফারে যে ড্রপ হচ্ছে তাও না। ধরো আম, এরকম যদি হয় যে আমরা জানবো যে ডাটা রিসিভ করেছে কিনা। এখন সেন্ডার একটা ফ্রেম পাঠালো, তখন রিসিভার করবে কি, আর একটা ফ্রেম পাঠাবে। সেই ফ্রেমটাকে বলা হয় হচ্ছে অ্যাকনলেজমেন্ট ফ্রেম। অ্যাকনলেজ করা মানে কি, আমি ডাটাটা পেয়েছি। এখন সেন্ডার যেটা করবে, যে যতক্ষণ পর্যন্ত সে একটা ফ্রেমের অ্যাকনলেজমেন্ট না পায়, ততক্ষণ পর্যন্ত সে আর একটা ফ্রেম পাঠাবে না। ঠিক আছে, যখন সে শিওর হলো যে সেন্ডার রিসিভার বলল যে হ্যাঁ আমি ফ্রেমটা পেয়েছি, তখন সে নেক্সট আর একটা ফ্রেম সেন্ডার থেকে পাঠাবে। সো এইভাবেও অ্যাকচুয়ালি আমরা এটাই দেখবো যে অ্যাকনলেজমেন্ট পাঠিয়ে কিভাবে ফ্লো কন্ট্রোল করা যায়। এখন এখানেও আরেকটা, যেটা অনেক কিন্তু আমরা 3টা প্রোটোকল এই স্লাইডটাতে দেখব। এমনও হতে পারে যে সেন্ডার পাঠিয়ে ওয়েট করছে কোনো এক কারণে
এক ওর রিসিভার ডাটাটা পেয়েছে, কিন্তু আহ, সে অনেক দেরিতে পেয়েছে। পাওয়ার কারণে সে অ্যাকনলেজমেন্টটাও পাঠিয়েছে, কিন্তু সেন্ডার সাইডে একটা টাইমার থাকবে। হ্যাঁ, একটা প্রোটোকলে আছে টাইমার থাকবে। এখন টাইমারটা করবে কি, সে কতক্ষণ আসলে ওয়েট করবে। হ্যাঁ, কতক্ষণ ওয়েট করবে, এবং যদি সেই সময়ের মধ্যে অ্যাকনলেজমেন্ট না আসে, সে ধরে নিবে যে হয় রিসিভার ডাটাটা পায়নি, অথবা অ্যাকনলেজমেন্টটা মিসিং হয়েছে। এখন দুই ক্ষেত্রে সে কি করবে, সে ধরে নিবে যে রিসিভার ডাটাটা পায়নি, যদিও অ্যাকচুয়ালি রিসিভার ডাটাটা পেয়েছে। সেই ক্ষেত্রে সে আবার যে ফ্রেমটা সে লাস্ট টাইম পাঠিয়েছিল, সেই ফ্রেমটা সে আবার পাঠাবে। এখন রিসিভার সাইডে সেজন্য একটা কন্ট্রোল থাকতে হবে। যদি আম, সে পেয়ে থাকে আগে ডাটাটা, তাহলে সে পরবর্তীতে যদি একই ডাটা পায়, তাহলে সে সেটাকে ডিসকার্ড করে দিবে, মানে সেটাকে বাদ দিয়ে দিবে। সো এটাই হলো ফ্লো কন্ট্রোল। হ্যাঁ, এটাকে ফ্লো কন্ট্রোল বলা হয়। আর ফ্লো কন্ট্রোলের জন্য একটা টেকনিক আছে, স্লাইডিং উইন্ডো, যেটা একটা প্রোটোকলের নাম হচ্ছে স্টপ অ্যান্ড ওয়েট, ARQ। এখানে আমরা দেখবো যে স্লাইডিং উইন্ডোটা কিভাবে কাজ করে। তো আমরা একটু দেখি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট রেসপন্সিবিলিটিজ অফ দ্য ডাটা লিঙ্ক লেয়ার আর ফ্লো কন্ট্রোল অ্যান্ড ইরর কন্ট্রোল। কালেকটিভলি দিস ফাংশনস আর নোন অ্যাজ ডাটা লিঙ্ক কন্ট্রোল, কারণ এটা ডাটা লিঙ্ক লেয়ারে হয়। আচ্ছা, ফ্লো কন্ট্রোল কাকে বলে এটা তোমাদের মুখস্থ, এতটুকু শুধু জানবা, এতটুকু যে ফ্লো কন্ট্রোল কাকে বলে। আর উম, এখানে এতটুকু জানলে হবে। ফ্লো কন্ট্রোল রেফার্স টু আ সেট অফ প্রসিডিউরস ইউজ টু রেস্ট্রিক্ট দ্য অ্যামাউন্ট অফ ডাটা দ্যাট দ্য সেন্ডার ক্যান সেন্ড। রেস্ট্রিক্ট করবে যে কতটুকু ডাটা কি আসলে পাঠাবে, বা পাঠালেও কি কম পাঠাবে, এইটা রেস্ট্রিক্ট করবে। ক্যান সেন্ড বিফোর ওয়েটিং ফর অ্যাকনলেজমেন্ট। হ্যাঁ, মানে এইখানে বলেছে যে রেস্ট্রিক্ট দ্য অ্যামাউন্ট অফ দ্যাট ডাটা দ্যাট দ্য সেন্ডার ক্যান সেন্ড বিফোর ওয়েটিং ফর অ্যাকনলেজমেন্ট। অ্যাকনলেজমেন্টের জন্য ওয়েট করার আগে সে কতটুকু ডাটা পাঠাবে, বা আদৌ ডাটা পাঠাবে কিনা, এটা সে রেস্ট্রিক্ট করে। আচ্ছা, ফ্লো কন্ট্রোল আমাদের জন্য ইম্পর্টেন্ট, ইট ইজ নেসেসারি বিকজ আমরা বলেছিলাম যে রিসিপিয়েন্ট নিডস সাম টাইম টু প্রসেস ইনকামিং প্যাকেটস। প্যাকেটস বা ফ্রেম যাই বলো, রিসিভারে কিছু সময় লাগে এটাকে প্রসেস করতে। আরেকটা আমরা বলেছিলাম, ইফ সেন্ডার সেন্ডস ফাস্টার দেন রিসিপিয়েন্ট প্রসেসেস, দেন বাফার ওভারফ্লো অকার। সেটা আমরা বলেছিলাম যে সেন্ডারের স্পিড যদি বেশি হয়, তাহলে রিসিভারের যে বাফার আছে সেটা ফিল আপ হয়ে যাওয়ার পরে বাকি যে প্যাকেট সেগুলো ড্রপ হয়ে যাবে। সো এটাকে বলা হয় বাফার ওভারফ্লো। দুইটা অ্যাপ্রোচ আছে, একটা ফিডব্যাক বেসড ফ্লো কন্ট্রোল, একটা রেট বেসড ফ্লো কন্ট্রোল। ফিডব্যাক বেসড মানে কি, আমরা রিসিভার থেকে কি ফিডব্যাক পেলাম, এখানে আমাদের ফিডব্যাকটা কে দিচ্ছে, অ্যাকনলেজমেন্ট দিচ্ছে। সো রিসিভার সেন্ডস ব্যাক ইনফরমেশন টু দ্য সেন্ডার গিভিং ইটস পারমিশন। সেন্ডস ব্যাক ইনফরমেশনটা কি, রিসিভার সেন্ডস ব্যাক ইনফরমেশন, মানে রিসিভার যে ইনফরমেশন পাঠাচ্ছে সেটাই হচ্ছে অ্যাকনলেজমেন্ট। কাকে পাঠাচ্ছে, টু দ্য সেন্ডার, giving its permission to send more data or telling sender how receiver is doing. এখানে ফিডব্যাক বেসড মানে হচ্ছে সেন্ডার রিসিভারকে পাঠানোর পরে সে রিসিভার থেকে ফিডব্যাকের জন্য ওয়েট করবে। হ্যাঁ, এখন রিসিভার তাকে জানাবে ইউজিং অ্যাকনলেজমেন্ট যে তুমি আমাকে মোর ডাটা পাঠাও, অথবা আমার অবস্থাটা কি, আমি হাউ আই এম ওয়ার্কিং, আমি জলদি প্রসেস করতে পারছি কিনা, অথবা আমার অ্যাকনলেজমেন্ট পাঠাতে অনেক দেরি হচ্ছে কিনা। আর রেট বেস ফ্লো কন্ট্রোল হলো যে আমরা দেখছি যে অনেক আমাদের একটা এখানে মেকানিজম আছে। সেই মেকানিজম যখন দেখে যে বারবার ডাটা রিকোয়েস্ট পাঠাচ্ছে যে তুমি বারবার পাঠাও, তার মানে আমি বুঝতে পারছি কোনো রিকোয়েস্ট, এখানে কিন্তু কোনো অ্যাকনলেজমেন্ট নাই। সে যেটা করছে যে সে এটা গেস করছে একটা মেকানিজম দিয়ে, যে আমি যখন সেন্ডার থেকে রিসিভারে অনেক ডাটা পাঠাচ্ছি, কিন্তু আমি ডাটা পাঠাচ্ছি কিন্তু ডাটাগুলো ড্রপ হচ্ছে বারবার। স্পিড যখন দুইটার মধ্যে স্পিডের যখন ভ্যারিয়েশন হচ্ছে, তখন আমি কি করব, সেন্ডারের স্পিডটা কমিয়ে দিব। এইখানে যেটা হচ্ছে, ইটস আর কাইন্ড অফ গেসিং, যে এখানে আমরা কোনো অ্যাকনলেজমেন্ট ছাড়াই গেস করবে যে সেন্ডার এবং রিসিভারের স্পিডের মধ্যে ডিফারেন্স আছে, এবং আমাকে সেন্ডার স্পিডটা অনেক বেশি হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমাকে সেন্ডারের স্পিড লিমিটটা লিমিটেড করে দিতে হবে স্পিডটাকে।
তো আমরা মেইনলি এখানে দেখবো ফিডব্যাক বেসড ফ্লো কন্ট্রোলটা। তো ডাটা লিঙ্ক লেয়ার কম্বাইন্স ফ্রেমিং, ফ্রেম করাটা আমরা দেখবো। স্টপ, এখানে দেখো নয়েজলেস চ্যানেল। নয়েজলেস চ্যানেল মানে হচ্ছে, নয়েজলেস চ্যানেল মানে হচ্ছে যে যেই লিঙ্ক দিয়ে চ্যানেল দিয়ে যাচ্ছে তার মধ্যে কোনো ইরর নাই। তার মানে কি, ইরর নাই মানে বা কোনো সমস্যা নাই, সেন্ডার রিসিভার স্পিডের কোনো সমস্যা নাই, মানে এটা একটা খুব আইডিয়াল চ্যানেল। সো আইডিয়াল চ্যানেলে যেটা হবে যে কখনোই রিসিভারের ডাটা ড্রপ হবে না। এটা আসলে রিয়েলিস্টিক না। তারপরেও যদি আমরা ধরে নেই যে রিসিভারে কখনোই ডাটা ড্রপ হবে না, ঠিক মতো প্রসেস হবে, তাহলে এটাকে বলা হয় নয়েজলেস চ্যানেল। আর নয়েজি চ্যানেল মানে হচ্ছে যে হ্যাঁ, সেন্ডার থেকে ডাটা পাঠালাম, কোনো কারণে চ্যানেলের মধ্যে দিয়ে যাওয়ার কারণে সেটা ড্রপ হয়ে গেল, অথবা রিসিভারের বাফার ওভারফ্লোর জন্য এটা ড্রপ হয়ে গেল, এটাকে বলা হয় নয়েজি চ্যানেল। বেসিক্যালি নয়েজি চ্যানেলে কিন্তু বাফার ওভারফ্লো হবে না। বাফার ওভারফ্লো হবে যদি রিসিভারের প্রসেসিং টাইমটা বেশি হয়। আর আর এখানে নয়েজি চ্যানেল বলতে বোঝাচ্ছে যে চ্যানেলটাতে ইরর হবে, চ্যানেলটাতে সমস্যা হবে, এবং বেসিক্যালি সেই প্যাকেটটা বা ফ্রেমটা রিসিভারে পৌঁছাবে না। তখন রিসিভার কি করবে? যদি পৌঁছাতো তাহলে তো রিসিভার একটা অ্যাকনলেজমেন্ট পাঠিয়ে দিত, প্যাকেট পাঠিয়ে দিত, যেটা বলতো যে হ্যাঁ, আমি তোমার এই ডাটাটা পেয়েছি, সো ইউ সেন্ড মি দ্য নেক্সট ডাটা। কিন্তু যদি আহ, পৌঁছে যায়, পৌঁছে যাওয়ার পরে বাফার ওভারফ্লো হয়, সেই ক্ষেত্রেও কিন্তু সে ড্রপ করবে। ড্রপ করার পরে অ্যাকনলেজমেন্ট পাঠাবে যে আমি আসলে পাইনি, কারণ ওটা ড্রপ হয়ে গেছে, আমি পাইনি, তুমি আমাকে আবার পাঠাও, এইরকম। নয়েজলেস চ্যানেল বলতে কি বোঝাচ্ছে যে লেট আস অ্যাজিউম উই হ্যাভ অ্যান আইডিয়াল চ্যানেল হুইচ নো ফ্রেমস আর লস্ট, ডুপ্লিকেটেড আর কারাপ্টেড। কোনো ফ্রেমই হারিয়ে যাবে না, নষ্ট হয়ে যাবে না, মাল্টিপল টাইম অফ একই ফ্রেম পাঠানো হবে না, অথবা এটা কারাপ্ট হয়ে যাবে না। সো এই ক্ষেত্রে যদি চ্যানেলটা নয়েজলেস হয় তাহলে এটার জন্য দুইটা প্রোটোকল ইউজ করা হয়। একটা যেটা সিম্পলেস্ট প্রোটোকল হচ্ছে যে এখানে আমাদের উই আর নট ওয়ারিড দ্যাট এনিথিং ইজ গোয়িং রং, এভরিথিং ইজ ওকে। হ্যাঁ, চ্যানেলটা আইডিয়াল। আরেকটা কি, এখানে ইন ওয়ান ডাইরেকশনাল, মানে একটা সেন্ডার থাকবে, রিসিভার থাকবে, কিন্তু অ্যাকচুয়ালি ইন রিয়েলিটিতে এটা হয় না। সেন্ডার রিসিভ দুইটাই সেন্ডার এবং রিসিভার হিসেবে কাজ করে, এবং এটা ইন রিয়েলিটি যেটা হয় এটা ডুপ্লেক্স চ্যানেল হয়, যে অ্যাট এ টাইম সেন্ডার পাঠাবে এবং রিসিভ করবে, আবার রিসিভার পাঠাবে এবং রিসিভ করবে। ওকে, আচ্ছা। প্রসেসিং টাইম ক্যান বি ইগনোর্ড। এখানে যে আমরা বলেছিলাম যে রিসিভারে একটা প্রসেসিং টাইমের জন্য রিসিভারের সময় লাগে, হ্যাঁ, এবং সেই কারণে সেন্ডার থেকে রিসিভারের স্পিড বেড়ে গেলে রিসিভারে ড্রপ হয়। কিন্তু এখানে বলা হচ্ছে যে প্রসেসিং টাইমটা আমাদের যে প্রবলেম ক্রিয়েট করে এটাকেও আমরা ইগনোর করব। আর বাফার সাইজ লিমিটেড হবে না, আনলিমিটেড, ইনফিনিটি, মানে যত ইচ্ছা ডাটা আমরা রিসিভারে টেম্পোরারি স্টোর করে রাখতে পারবো। আচ্ছা, আরেকটা কি, অ্যান্ড বেস্ট অফ অল দ্য কমিউনিকেশন চ্যানেল বিটুইন দ্য ডাটা লিঙ্ক লেয়ার নেভার ড্যামেজেস অর লস্ট। কখনোই চ্যানেলটাও নষ্ট হবে না, ফ্রেমও কখনো ড্যামেজ হবে না। হ্যাঁ, দিস থরলি আনরিয়েলিস্টিক প্রোটোকল ইজ কল্ড ইউটোপিয়া। যেহেতু এটা আনরিয়েলিস্টিক, এটাকে বলা হয় ইউটোপিয়া। তো এটা দেখো, আমরা বলেছিলাম যে ছবি আঁকাতে আসে, সুতরাং ছবির ব্যাপারে খুব কেয়ারফুল। আমি একটু ছবিটা তোমাদের ইয়ে করি, নোটেট করে দেখাই। সেন্ডারে এরকম একটা কম্পিউটার বা একটা বক্স আঁকতে পারো, রিসিভারে কিরকমই একটা আঁকাবা, উপরে লিখবা সেন্ডার রিসিভার। আচ্ছা, এরপরে দেখো একটা ডটেড লাইন আছে এবং নিচে একটা অ্যারো আছে। এটা এবং এখানেও দেখো একটা ডটেড, বি সাইডেও দেখো একটা ডটেড লাইন আছে এবং অ্যারো আছে। এই দুইটা রিপ্রেজেন্ট করে টাইম। নিচের দিকে যত বাড়বে, নিচের দিকে যত বাড়বে তার মানে সময় তত অতিবাহিত হয়েছে। সেই কারণে যখন সেন্ডার একটা ফ্রেম পাঠাবে,
সেন্ডার একটা ফ্রেম পাঠাবে, আমরা যদি ছবিটা সোজা করে আঁকাই, ছবিটা কিন্তু ভুল হবে। কারণ যেই সময় পাঠাবে সেই সময় কিন্তু রিসিভ হবে না, পৌঁছাতে পৌঁছাতে সময় লাগবে, পৌঁছাতে সময় লাগবে। তার মানে এটা যদি 10 সেকেন্ডে পাঠায়, রিসিভার কিন্তু 10 সেকেন্ডেই ডাটাটা পাবে না। হয়তো বা রিসিভারটা ধরো 12 সেকেন্ডে ডাটাটা পাবে। সেই কারণেই দেখো এই জিনিসটাকে বাঁকা করে লেখা হয়েছে, ফ্রেমটাকে বাঁকা করে আঁকা হয়েছে। এটা খুব কেয়ারফুল। অনেকে কিন্তু পরীক্ষার সময় অ্যারো দেয় না, নিচে টাইম লিখে না, ফ্রেম গুলো সোজা সোজা করে আঁকায়। এখানে কিন্তু তোমরা ফুল মার্কস পাবা না। সোজা আঁকালে তো মনে করো এটা বড় ধরনের ভুল, কারণ তোমার ফ্রেমটা বাঁকা করে আঁকানোর অর্থ কি? দেখো যে সেন্ডার যে সময় পাঠিয়েছে রিসিভার তার পরে পেয়েছে। আচ্ছা, ফ্রেমটা একটা, দেখো লাইন না দিয়ে আমরা অবশ্য কিছু কিছু জায়গায় এখানে এটা বোঝানোর জন্য একটা বক্স মতো আঁকানো হয়েছে ফ্রেমটাকে। এর কারণ হচ্ছে যে ফ্রেমটা আমরা বলেছি একটা বিট, মাল্টিপল বিট। তো ফ্রেমের শুরু থেকে এক বিট যাচ্ছে, শেষে যে লাস্ট বিট যাচ্ছে। তো শুরুটা পৌঁছে যাচ্ছে এখানে, ফ্রেমের লাস্ট বিট পৌঁছাচ্ছে এখানে। আমাদের পরের প্রোটোকল গুলো আমরা এভাবে স্কোয়ার হিসেবে দিব না, একটা লাইন হিসেবে দিব। বাট এটা আমাদের মনে রাখতে হবে যে ফ্রেম, যেটাকে বলা হয় ট্রান্সমিশন টাইম, এটা কিন্তু আমরা পড়েছিলাম, আমাদের মনে আছে কিনা, যে ট্রান্সমিশন টাইম হচ্ছে ফ্রেমের প্রথম বিটটা কখন ট্রান্সমিশন শুরু করবে, এবং ফ্রেমের লাস্ট বিটটা কখন ট্রান্সমিশন শুরু করবে, এই দুইটার মাইনাস, এই দুইটার যে পার্থক্য, সেটাই হচ্ছে ট্রান্সমিশন টাইম। একটা ফ্রেমে প্রথম বিট যাবে, তারপরে দ্বিতীয় বিট যাবে, তারপরে থার্ড বিট যাবে। ধরো ফ্রেমটা 256 বিট, লাস্টে 256 বিটটা যখন যাবে, তখন কিন্তু একটা সময় নিবে। এই যে এই সময়টা, এই যে এই জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় হচ্ছে ট্রান্সমিশন টাইম। ঠিক আছে? আর প্রপাগেশন টাইম কি, এটাও আমরা বলেছিলাম, এবং এটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যে প্রথম বিটটা কখন ট্রান্সমিশন হবে এবং কখন বিটটা রিসিভ হবে। এখানে রিসিভ হচ্ছে। তো এই যে জায়গাটুকু, আমি যে জায়গাটুকু মার্ক করলাম, এই জায়গাটুকু হচ্ছে হলো প্রপাগেশন টাইম। ঠিক আছে? সো এটা তোমরা আগের স্লাইডে একটু দেখো যে ট্রান্সমিশন টাইম এবং প্রপাগেশন টাইম কাকে বলে, বাট দিস ইজ নট নিড ইন দিস চ্যাপ্টার। তো এটা আমি তোমাদের মুখে দিই। এখন সিমপ্লেক্স প্রোটোকল যেটাকে বলা হচ্ছে, এটা আসলে কিছুই না। সেন্ডার রিসিভারকে পাঠাতেই থাকবে, রিসিভার কোনো ইরোর ছাড়া ডাটাগুলোকে, ফ্রেম গুলোকে রিসিভ করবে। ঠিক আছে? দেখো এখানে লেখা আছে, নোট দ্য ডাটা ফ্রেমস আর শোন বাই tilted boxes, buck boxes. The height of the box defines the transmission time between the first bit and the last bit in the frame. এটা আমি একটু আগে বললাম যে এখানে যে হাইট আছে ফ্রেমের, হাইট হচ্ছে ট্রান্সমিশন টাইম। ট্রান্সমিশন টাইম বলতে বোঝাচ্ছে যে প্রথম বিটটা কখন আমরা ট্রান্সমিট করলাম, এবং তার থেকে যে সময়টা লাগলো লাস্ট বিটটা ট্রান্সমিট করতে, এই সময়টাকে বলা হয় হচ্ছে ট্রান্সমিশন টাইম। তো সেন্ড, এখানে ফ্রেম সেন্ড হয়েছে, দেখি আমরা একটু পড়ে দেখি যে figure shows an example of the communication using this protocol. To send 3 frames, 3 events occur at the sender side and 3 events at the receiver side. Note the data frames are shown by, এটা বলা হলো যে সেন্ডার পাঠাবে, রিসিভার রিসিভ করে নিবে, কোন রকম ধরে নিবে যে রিসিভার এটা পাবেই, ফলে সে কোনো অ্যাকনলেজমেন্টের জন্য ওয়েট করবে না। সো এটা আসলে রিয়েলিস্টিক না। পরে যেটা, সেটা নেক্সটটা হচ্ছে স্টপ এন্ড ওয়েট ফ্লো কন্ট্রোল। এইখানে আমরা যেটা শুরুতে বলেছিলাম যে এই প্রোটোকলে যেটা হয়, সেন্ডার একটা ফ্রেমস ওয়ান ফ্রেম অ্যান্ড দেন ওয়েটস ফর অ্যান অ্যাকনলেজমেন্ট। সে একটা করে ফ্রেম পাঠাবে, পাঠানোর পরে সে একটা রিসিভার থেকে অ্যাকনলেজমেন্টের জন্য ওয়েট করবে। হ্যাঁ, সেই জন্য একে বলা হচ্ছে স্টপ অ্যান্ড ওয়েট। একটা পাঠানোর পরে থেমে যাও, ওয়েট ফর দা অ্যাকনলেজমেন্ট। এখন ফ্রেমটা পাঠাই কে? সোর্স, সোর্স বা ট্রান্সমিটার ফ্রেমটা পাঠাই। এখন রিসিভার এটা পায় এবং রিপ্লাইজ উইথ অ্যাকনলেজমেন্ট। রিসিভার এটা পাওয়ার পরে অ্যাকনলেজমেন্ট পাঠাবে যে এটা আমি পেয়েছি।
সোর্স ওয়েটস ফর অ্যাকনলেজমেন্ট বিফোর সেন্ডিং। এরপরে কি করবে? সোর্স ওয়েট করবে। কতক্ষণ ওয়েট করবে? যতক্ষণ সে অ্যাকনলেজমেন্টটা না পায়। আচ্ছা, এখন তার মানে কি, এখানে ডেস্টিনেশন সোর্সের কে কন্ট্রোল নিচ্ছে। ডেস্টিনেশন যদি মনে করে যে আমার এখানে প্রসেসিং টাইমটা অনেক বেশি লাগছে বা আমি ফ্রেমটা একটু পরে চাই, তাহলে সে ততক্ষণ অ্যাকনলেজমেন্ট পাঠাবে না। কারণ সে যদি অ্যাকনলেজমেন্ট পাঠায় তাহলে সেন্ডার নেক্সট ফ্রেমটা সেন্ড করবে। সো এইখানে ডেস্টিনেশন ক্যান স্টপ ফ্লো বাই নট সেন্ডিং অ্যাকনলেজমেন্ট। সে ফ্লোটাকে থামিয়ে দিতে পারে অ্যাকনলেজমেন্ট না পাঠিয়ে। যদি তার মানে কি, এখানে ডেস্টিনেশন ইজ ইন কন্ট্রোল অফ ফ্লো। অলদো ডাটা ট্রাফিক ইন দিস এক্সাম্পল, এইখানে যে এক্সাম্পলটা আছে সেটা সিমপ্লেক্স। সিমপ্লেক্স মানে কি, যে সেন্ডার পাঠাবে এবং রিসিভার রিসিভ করবে। রিসিভার পাঠাতে পারবে না, কিন্তু ইউজুয়ালি যেটা প্র্যাকটিক্যালি হয়, যে সেন্ডার এবং রিসিভার দুটাই সেন্ডার রিসিভার হিসেবে কাজ করে। সেন্ডার পাঠায়, রিসিভার রিসিভ করে, রিসিভার পাঠায়, সেন্ডার রিসিভ করে, দুইজনই অ্যাকনলেজমেন্ট পাঠায় একজন আরেকজনকে। সেন্ডার পাঠায় রিসিভারকে অ্যাকনলেজমেন্ট, রিসিভার পাঠায় সেন্ডারকে অ্যাকনলেজমেন্ট। বাই ডাইরেকশনাল এবং ডুপ্লেক্স হয়। তো যদি এটাকে ডুপ্লেক্স হয় তাহলে আমরা এটাকে বলছি বাই ডাইরেকশনাল। However, this protocol entails strict alternation of flow. Alternation টা কি? First the sender sends a frame, then the receiver sends a frame, then the sender sends another frame, then the receiver sends another one. Usually sender একটা পাঠালো, রিসিভার অ্যাকনলেজমেন্ট পাঠালো, তারপরে রিসিভার অ্যাকনলেজমেন্ট পাঠালো, এবং তারপরে সে ফ্রেমও পাঠালো। ফ্রেম পাঠানোর পরে সেন্ডার আবার অ্যাকনলেজমেন্ট পাঠালো। অ্যাকনলেজমেন্ট পাঠানোর পরে সেন্ডার আবার একটা ফ্রেম পাঠালো। সো এই ক্ষেত্রে যেটা হচ্ছে, একই সময় কিন্তু পাঠাচ্ছে না। সো এই ক্ষেত্রে এটাকে আমরা বলতে পারি হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্সে কি হয়, দুইজনই সেন্ডার রিসিভার টু ওয়ে ফ্লো হয়, কিন্তু এট এ টাইম হয় না। সেন্ডার পাঠানোর পর রিসিভার এটা অ্যাকনলেজমেন্ট করার পরে সে আবার পাঠাতে পারে, যেটা আমরা বলেছিলাম একটা এক্সাম্পল, ওয়াকি টকি, তাই না? এটা এভাবে কাজ করে। তো স্টপ এন্ড ওয়েটে দেখো এখানে কি করা হচ্ছে, যে সেন্ডার পাঠাচ্ছে, সেন্ডার একটা ফ্রেম পাঠাচ্ছে। অ্যাকনলেজমেন্টও কিন্তু একটা প্যাকেট, হ্যাঁ। এবং অ্যাকনলেজমেন্টের মধ্যে কিন্তু ফ্রেম নাম্বার থাকে। এটা ফ্রেম নাম্বারটা কিভাবে থাকে আমি তোমাদের বলি। ধরো ফ্রেম নাম্বার 1 পাঠালো, অ্যাকনলেজমেন্টের নাম্বার হবে 2। থেকে বোঝা যাবে যে আমি 1 পেয়েছি এবং তুমি আমাকে নেক্সট 2 পাঠাও। ঠিক আছে, আমি আবার বলছি, যে সেন্ডারের নাম্বার যদি 1 হয়, অ্যাকনলেজমেন্টের নাম্বার হবে নেক্সট নাম্বারটা, যে নাম্বারটা দিয়ে সে নেক্সট কোন ফ্রেমটাকে এক্সপেক্ট করছে সেটা সে পাঠাবে। সো অ্যাকনলেজমেন্ট মানে হচ্ছে সে ফ্রেম 1 পেয়েছে এবং ফ্রেম 2 এক্সপেক্ট করছে। তেমনি ভাবে যদি আমরা তখন ফ্রেম 2 এক্সপেক্ট করছি, মানে কি, আমি ফ্রেম 2 পাঠাবো। ফ্রেম 2 পাঠানোর পরে সে দিবে অ্যাকনলেজমেন্ট 3। অ্যাকনলেজমেন্ট 3 মানে ফ্রেম 2 পেয়েছি, তুমি ফ্রেম 3 কে পাঠাও, আই এম রেডি টু রিসিভ ফ্রেম 3। এইভাবে কাজ করে। So figure below shows an example of communication using this protocol. It is still very simple. Sender sends one frame and waits for feedback from the receiver. When the acknowledgement arrives, the sender sends the next frame. Note that sending two frames in the protocol involves sender in 4 events. দুইটা ফ্রেম পাঠালে 4টা ইভেন্ট হচ্ছে। কিভাবে 4টা ইভেন্ট হচ্ছে? দুইটা ফ্রেম এবং দুইটা অ্যাকনলেজমেন্ট। ঠিক আছে, রিসিভার সেন্ডার note that the sending frames in the protocol involves the sender in 4 events. এটা আমি একটু দেখবো, কারণ এখানে 4 ইভেন্টস তো ফ্রেম, অ্যাকনলেজমেন্ট, ফ্রেম, অ্যাকনলেজমেন্ট। আচ্ছা, এটা বোঝা গেছে। এখানে 4 ইভেন্টস হচ্ছে, সে ফ্রেম পাঠাচ্ছে, অ্যাকনলেজমেন্ট পাঠাচ্ছে, ফ্রেম পাঠাচ্ছে, অ্যাকনলেজমেন্ট পাঠাচ্ছে। রিসিভারের 2 ইভেন্টস হচ্ছে, দুইটা অ্যাকনলেজমেন্ট পাঠাচ্ছে। এই দুইটা কাজ সে করছে। সো এটাও খুব সিম্পল।
এরপরে আমরা দেখব এইখানে আমাদের ফ্রেমের সিকোয়েন্স নাম্বারটা আসবে। ঠিক আছে, গো ব্যাক এন ARQ, অটোমেটিক রিপিট রিকোয়েস্ট। হ্যাঁ, এইখানে কি করা হয়, আমরা লাস্টের যেটা দেখলাম স্টপ এন্ড ওয়েট, সেখানে একটা ফ্রেম গেছে, একটা অ্যাকনলেজমেন্ট এসছে, আবার পরের ফ্রেমটা গেছে, পরের অ্যাকনলেজমেন্ট এসছে। এখানে তা না, এইখানে যেটা হচ্ছে যে আমরা এট এ টাইম কয়েকটা ফ্রেম পাঠিয়ে দিব অ্যাকনলেজমেন্ট রিসিভ করার আগে। তার মানে ধরো আমি পাঠালাম ফ্রেম 1, প্রথমে পাঠালাম, অ্যাকনলেজমেন্ট পাইনি, তাও আমরা ফ্রেম 2 পাঠিয়ে দিলাম, অ্যাকনলেজমেন্ট পাইনি, তারপর আমরা ফ্রেম 3 পাঠিয়ে দিলাম। 3 পাঠানোর পরে হলো কি, রিসিভার অ্যাকনলেজমেন্ট 4 পাঠালো। যখন অ্যাকনলেজমেন্ট 4 পাঠালো, তখন আমরা কিউমিলিটিভ ওয়েতে জানতে পারলাম যে ফ্রেম 1, ফ্রেম 2 এবং ফ্রেম 3 রিসিভ হয়ে গেছে। রিসিভ হয়ে গেছে মানে লাস্ট, এই জন্যই বলছে গো ব্যাক এন, মানে এন নাম্বার অফ ফ্রেমস পাঠানো যাবে উইদাউট ওয়েটিং ফর অ্যাকনলেজমেন্ট। সো এখানে আমরা ফ্রেম 1, 2, 3 পাঠিয়ে দিলাম। এখন কতগুলো পাঠাতে পারি সেটারও একটা রেস্ট্রিকশন আছে, যে আমাদের স্পিড বেশি পাঠিয়ে দিলাম, দেওয়ার পরে অ্যাকনলেজমেন্টটা আসতে হবে একটা টাইমারের বেসিসে। সেটা কি রকম, যে সেন্ডার সাইডে একটা টাইমার থাকবে, সেই টাইমারটা স্টার্ট হয়ে যাবে প্রথম ফ্রেমটা পাঠানোর পরে। ঠিক আছে, এখন টাইমারটা যথেষ্ট বড় হবে, যথেষ্ট টাইম দিবে, তারপরে আমরা সেই টাইমারের মধ্যে যদি আমরা সেকেন্ড ফ্রেম, থার্ড ফ্রেম পাঠিয়ে দিই বা দুইটা ফ্রেম পাঠিয়ে দিই, ওই টাইমারটা টাইম আউট হওয়ার আগেই আমাদের অ্যাকনলেজমেন্ট পেতে হবে। ঠিক আছে, যদি আমরা অ্যাকনলেজমেন্ট না পাই, তাহলে আমরা ধরে নিব যে লাস্টের সবগুলো ফ্রেম লস্ট হয়ে গেছে। এমন হতে পারে যে একটা ফ্রেম লস্ট হয়েছে, একটা ফ্রেম রিসিভ হয়েছে, আরেকটা লস্ট হয়েছে, এরকম হতে পারে। কিন্তু টাইমারের পরে যখন অ্যাকনলেজমেন্ট আসবে, তখন আমরা ধরে নিব যে সবগুলোই লস্ট হয়েছে, এবং একেবারে প্রথম যে ফ্রেমটা পাঠানো হয়েছে, প্রথম যে ফ্রেমটা পাঠানো হয়েছে সেখান থেকে আমরা আবার সবগুলোকে পাঠাতে হবে। সো এই ক্ষেত্রে আমাদের ফ্রেম 1, ফ্রেম 2, ফ্রেম 3 তিনটাকে পাঠাতে হবে। আবার যদি অ্যাকনলেজমেন্ট 4 চলে আসে, তখন আমরা মনে করো অ্যাকনলেজমেন্ট 4 চলে আসে, তখন আমরা ফ্রেম 5 পাঠাবো। ফ্রেম 5, ধরো ফ্রেম 6 পাঠালাম, এবং ফ্রেম 5-এ আবার আমরা টাইমার স্টার্ট করে দিলাম। টাইমার স্টার্ট করার পরে যখন সেই টাইমারটা টাইম আউট হওয়ার আগে যদি অ্যাকনলেজমেন্ট চলে আসে, তার মানে আমরা ধরবো যে 5 আর 6 পেয়ে গেছি। এবং অ্যাকনলেজমেন্টটা আমরা জানি নাম্বারটা হবে কোনটা, যে ফ্রেমটা লাস্ট পাঠিয়েছি তার পরেরটা। সো আমরা যদি 5, 6 পাঠাই, অ্যাকনলেজমেন্ট নাম্বার হবে 7। 7 মানে হচ্ছে হলো লাস্টের 1, 2, 3, 4, 5, 6 সবগুলো পেয়ে গেছে। এখন তুমি 7 থেকে পাঠানো শুরু করো। ঠিক আছে, সো আমরা এটা দেখি, অ্যালাউ মাল্টিপল ফ্রেমস টু বি সেন্ড বিফোর ওয়েটিং ফর অ্যাকনলেজমেন্ট, দিস ফ্রেমস মাস্ট বি নাম্বার ডিফারেন্টলি। আমরা দেখবো নাম্বারিংটা কিভাবে করা হয়। ফ্রেম নাম্বারস আর কল্ড সিকোয়েন্স নাম্বারস, ফ্রেম মাস্ট বি রিসিভড ইন কারেক্ট অর্ডার। সিকোয়েন্স নাম্বার, প্রথম ফ্রেমটা 1 দিলাম, পরের ফ্রেমটা 2 দিলাম, সো রিসিভারকে প্রথম ফ্রেমটা 1 আসতে হবে, রিসিভ করতে হবে, তারপরে 2 আসতে হবে, তারপরে 3 আসতে হবে, এভাবে কারেক্ট অর্ডারে আসতে হবে। যদি ইফ আ ফ্রেম ইজ লস্ট, যদি একটা ফ্রেম মাঝখানে ড্রপ হয়ে যায়, দ্য লস্ট ফ্রেম এন্ড অল দ্য ফলোইং ফ্রেমস মাস্ট বি ট্রান্সমিটেড। সো মানে প্রথম থেকে যে ফ্রেমগুলো হয়েছে সবগুলোকে আবার রিসেন্ড করতে হবে। এখন আমরা দেখি সিকোয়েন্স নাম্বারটা কি। ঠিক আছে, এখন সিকোয়েন্স নাম্বারটা ডিপেন্ড করবে যে আমরা যে বলেছিলাম যে হেডার থাকবে। একটা ফ্রেম মানে কিন্তু শুধু ইনফরমেশন না, বিট না, তার সাথে তার কিছু এক্সট্রা বিট থাকবে, লাইক দ্য সেন্ডার অ্যাড্রেস, দ্য রিসিভার অ্যাড্রেস, তার সাথে এই যে সিকোয়েন্স নাম্বার, তারপরে ইরর কারেক্টিং কোডস, এরকম অনেক কিছু থাকবে। সো অনেক সময় দেখা যায় যে যেই ডাটা পাঠাচ্ছি তার চেয়ে হেডারের ডাটার সংখ্যা বেশি হয়ে যাচ্ছে। এরকম হয় যে ডাটার সাইজটা অনেক ছোট, কিন্তু হেডারের যে বিট গুলো আমরা দিয়েছি তার সাইজ অনেক বড়। এখন ধরো সিকোয়েন্স নাম্বার, আমরা যেটা বলছি যে একটা ফ্রেমের একটা নাম্বার থাকবে। এখন
যে ফ্রেমের মধ্যে যে হেডার আছে, সে হেডারে 3 বিট রাখা আছে, 3 বিটস রাখা আছে সিকোয়েন্স নাম্বারের জন্য। তাহলে আমরা থ্রি বিটস দিয়ে কয়টা নাম্বার রিপ্রেজেন্ট করতে পারি? 2 টু দি পাওয়ার 3 - 1, যদি আমরা জিরো থেকে শুরু করি তাহলে 3 বিট হচ্ছে 9, 9টা, তার মানে 9টা সিকোয়েন্স নাম্বার। কেন 9? আমরা বলেছি যে আমরা বিট রেখেছি 3টা, 3টা বিট দিয়ে কি কি রিপ্রেজেন্ট করা যায়, যে 9টা ভ্যালু রিপ্রেজেন্ট করা যায়। তাহলে জিরো থেকে শুরু হলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7। যদি 4টা বিট হয় তাহলে আমাদের কি হবে, 16টা সিকোয়েন্স নাম্বার আমরা করতে পারি। 16টা সিকোয়েন্স নাম্বার মানে কি, 0 থেকে 15 পর্যন্ত সিকোয়েন্স নাম্বার। আচ্ছা, 15-এর পরে কি হবে? 15-এর পরে আবার সিকোয়েন্স নাম্বার রিসেট হয়ে যাবে। রিসেট হয়ে তার মানে কি, আমরা প্রথম যে ফ্রেমটা পাঠাবো তার সিকোয়েন্স নাম্বার হবে 0, তারপর এটা 1, এইভাবে 15 পর্যন্ত সিকোয়েন্স নাম্বার হবে। 15 পর্যন্ত সিকোয়েন্স নাম্বার হওয়ার পরে তারপরের সিকোয়েন্স নাম্বারটা, ফ্রেমের সিকোয়েন্স নাম্বার হবে 0। আবার 0 থেকে 15 পর্যন্ত যাবে, যাওয়ার পরে আবার ফ্রেমের নাম্বার হবে 0। সো এখানে দেখো যে বলা হচ্ছে, ইফ এম ইজ 4, দ্য অনলি সিকোয়েন্স নাম্বার আর 0 through 15 ইনক্লুসিভ। হ্যাঁ, যে আমাদের 3টা বিট দিয়ে আমরা 15টা নাম্বার, 0, 0, 0, 0, 0, 1, 0, 1, 0 এভাবে যদি আমরা লিখি তাহলে আমরা দেখবো 0 থেকে 15 পর্যন্ত হয়েছে। যদি 3 বিট হয় তাহলে কি হচ্ছে, 0, 0, 0 থেকে 1, 1, 1, 1, 1, 1 কত, আহ এটা কি হচ্ছে, 2 টু দি পাওয়ার 3, 8 - 1, 7 পর্যন্ত। সো 0 থেকে 7 পর্যন্ত। সো এখানে দেখো রিপিটেশনটা একটু দেখিয়েছে তোমাদের, যে 0 থেকে 15 পর্যন্ত সিকোয়েন্স গেছে, নাম্বার গুলো দেখো, তারপরে আবার 0 গেছে, 0-র পরে আবার 15 পর্যন্ত গেছে, যাওয়ার পরে আবার 0 হবে। এইভাবে পরপর আমরা ফ্রেমের নাম্বার গুলোকে নাম্বারিং করব। এবং সেন্ডার যখন পাঠাবে সে ফ্রেম নাম্বারটা সহই পাঠাবে, যে আমি এই নাম্বারটা পাঠালাম, ফ্রেম 1 পাঠালাম, ফ্রেম 0 পাঠালাম, ফ্রেম 1 পাঠালাম। এবং অ্যাকনলেজমেন্ট নাম্বারটা কি হবে, যদি ফ্রেম 1 পাঠানোর পরে অ্যাকনলেজমেন্ট আসে তাহলে অ্যাকনলেজমেন্ট নাম্বার হবে হচ্ছে অ্যাকনলেজমেন্ট 2। অ্যাকনলেজমেন্ট 2 মানে হচ্ছে 0 and 1 পৌঁছেছে এবং আমরা এক্সপেক্ট করছি 2 নাম্বার ফ্রেম। যদি অ্যাকনলেজমেন্ট 6 হয় তার মানে কি আগের 6টা 0 থেকে 5 পর্যন্ত পৌঁছেছে, হতে পারে মাঝখানে আরেকটা অ্যাকনলেজমেন্ট এসছে। হ্যাঁ, মনে করো 0, 1, 2, 3 পাঠিয়েছি, অ্যাকনলেজমেন্ট 4 এসছে, তার মানে কি 0, 1, 2, 3 ঠিক মতো রিসিভ হয়েছে এবং 4-এর জন্য এক্সপেক্ট করছে। তারপরে আবার 5, 6, 7 পাঠালাম, অ্যাকনলেজমেন্ট 8 আসলো, তার মানে 5, 6, 7 পাঠিয়েছি। এখন ধরো 5, 6, 7 পাঠানোর পরে সে ওয়েট করছে, অ্যাকনলেজমেন্ট আসছে না, তার টাইমারটা টাইম আউট হয়ে গেছে। তখন সে করবে কি, সে শুধু 7 পাঠাবে না, তাকে 5, 6, 7 তিনটায় পাঠাতে হবে। তো এখানে দেখো স্লাইডিং উইন্ডোটা একটু ভালো করে বুঝো। At the sender side to hold the outstanding frames until their acknowledgement, use the concept of window. উইন্ডোতে দেখো, আমরা পড়ার আগে একটু ছবিটা দেখি, যে 3টা কালার আছে। একটা হচ্ছে হোয়াইট, হোয়াইট পোর্শনটাতে আছে 5, 6, 7। আর যে পিঙ্ক যে বক্সটা আছে ব্ল্যাক কালার দিয়ে, সেটা হচ্ছে 0, 1, 2 থেকে 6 পর্যন্ত আছে। আর একটা ইয়েলো কালারের আছে, সেখানে 2টা ফ্রেম আছে, 7 and 0। তো এইখানে যেটা বোঝাচ্ছে যে 5, 6, 7টা অ্যাকনলেজমেন্ট পাঠানো হয়ে গেছে, অ্যাকনলেজমেন্টের জন্য ওয়েট করছে। আচ্ছা, অ্যাকনলেজমেন্ট হওয়ার পরে সে করবে কি, উইন্ডোটাকে এই ছবি হিসাবে রাইট সাইডে স্লাইড করবে। দেখো 7 আর পিঙ্ক কালারটা হচ্ছে ওয়েট করছে পাঠানোর জন্য, আর 7 and 0টা পাঠাতে পারবে না কারণ এটা উইন্ডোর ভিতরে নাই। আমি আবার রিপিট করছি, যে যেটা হোয়াইট কালার সেটা হচ্ছে পাঠিয়ে দিয়েছে, তার মানে 5, 6, 7 পাঠিয়ে দিয়েছে, অ্যাকনলেজমেন্টের জন্য ওয়েট করছে। আর যেটা পিঙ্ক কালার সেটা হচ্ছে রেডি আছে পাঠানোর জন্য, রেডি আছে বাট পাঠানো হয়নি। আর যেটা ইয়েলো কালার সেটা পাঠাতে পারবে না,
কারণ সেটা উইন্ডোর ভিতরে নাই। এখানে উইন্ডোর সাইজটা হচ্ছে 7। এইখানে উইন্ডোর সাইজটা কিন্তু 2 টু দি পাওয়ার m-1। হ্যাঁ, 2 টু দি পাওয়ার m-1 যদি আমরা বলি যে হেডারে যদি 3টা বিট নিই, তাহলে 0 থেকে 7 পর্যন্ত। 0 থেকে 7 পর্যন্ত। সো না, 7টা। 7টা, তাহলে এখানে হচ্ছে 0 থেকে 6 পর্যন্ত। উইন্ডোজ সাইজ 7 হচ্ছে, যখন 7 বলা আছে, 0 থেকে 6 পর্যন্ত। এখন নিচেও দেখো, তার মানে উইন্ডো সাইজটা ফিক্সড। উইন্ডো সাইজটা ফিক্সড। এখানে যখন স্লাইড হচ্ছে, স্লাইড হয়ে রাইট সাইডে যাচ্ছে, যেহেতু এটা 2 ঘর স্লাইড হয়েছে, 2 ঘর স্লাইড হওয়া মানে কি, 0 আর 1টা হোয়াইট হয়ে গেছে। হ্যাঁ, হোয়াইট হয়ে গেছে মানে সেগুলোকে আমরা পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, অ্যাকনলেজমেন্টের জন্য ওয়েট করছে। এবং যেহেতু 2 ঘর আমাদের হোয়াইট হয়েছে, আমরা 2 ঘর স্লাইড করে আমরা ইয়ালো থেকে 2টা ডাটা উইন্ডোর ভিতরে নিয়ে নিব। সো এখানে আমাদের আবার রেডি হয়ে গেল কি, 7 আর 0টা উইন্ডোর ভিতরে ঢুকে গেল। এবং দেখো, উইন্ডো সাইজটা সব সময় 7 থাকবে, বাড়বেও না, উইন্ডো সাইজটা ফিক্সড থাকবে। সো কয়টা বিট পাঠানো হয়েছে, যে কয়টা ফ্রেম পাঠানো হয়েছে, সেই কয়টা ফ্রেম স্লাইড করে সে ইয়ালো থেকে সেগুলোকে রেডি থাকলে সেগুলোকে আবার উইন্ডোর ভিতরে ঢুকিয়ে নিবে যে এই কয়টা এখন রেডি আছে। ওকে। আচ্ছা, সো আমরা দেখি, at the sender side to holds the outstanding frames until they are acknowledged, use the concept of a window. We imagine that all frames are stored in a buffer. এখানেও সেন্ডার সাইডেও বাফার আছে, যেখানে টেম্পোরারি স্টোর করা হচ্ছে। দ্য আউটস্ট্যান্ডিং ফ্রেমস আর ইনক্লোজড ইন আ উইন্ডো। যে আউটস্ট্যান্ডিং ফ্রেম হচ্ছে দ্য ফ্রেমস হু আর রেডি টু ট্রান্সমিট, সেগুলো নিয়ে একটা উইন্ডোর ভিতরে থাকে। দ্য ফ্রেমস টু দ্য লেফট অফ দ্য উইন্ডো আর দোজ দ্যাট হ্যাভ অলরেডি বিন অ্যাকনলেজড। লেফটের সাইডে কি 5, 6, 7 এগুলো পাঠিয়ে দিয়েছে, অ্যাকনলেজ হয়ে গেছে। অ্যাকনলেজমেন্ট হলেই, অ্যাকনলেজমেন্ট না হওয়া পর্যন্ত সেটা হোল্ড করবে, অ্যাকনলেজমেন্ট হয়ে গেলেই উইন্ডোটা স্লাইড করে যাবে। যে এগুলো সব অ্যাকনলেজ। সো আমরা যদি নেক্সট ফিগারটা দেখি, মানে সেকেন্ড ফিগারটা দেখি, আমরা বলবো যে 5, 6, 7, 0, 1। কেন 5, 6, 7 এর পরে 0, 1? আমরা বলেছি যে এটা যেহেতু 3 বিট আছে, এটা 0 to 7 এর পরে আবার 0 থেকে শুরু হবে, আবার 0 to 7 হবে, আবার 0 থেকে শুরু হবে, যেহেতু এখানে 3 বিট ইউজ করা হয়েছে। আচ্ছা, দ্য ফ্রেমস টু দ্য রাইট অফ দ্য উইন্ডো ক্যান নট বি সেন্ট। রাইটে হচ্ছে ইয়েলো কালারটা, এটা পাঠানো যাবে না যতক্ষণ পর্যন্ত না উইন্ডো এর উপরে স্লাইড করে। যখন উইন্ডোটা স্লাইড করে চলে আসবে, হ্যাঁ, তখন আমরা বলবো যে এই কয়টা 7 আর 0 এখন পাঠানোর জন্য রেডি আছে। তো আমরা বলছি যে, একটু আগে আমরা যে এখানে সিকোয়েন্স নাম্বারটা কত থেকে কত হবে সেটা ডিপেন্ড করছে কত বিট আমরা হেডারে রেখেছি সিকোয়েন্স নাম্বারটা তৈরি করার জন্য। সো এখানে যদি আমরা m বিট রাখি, তাহলে 2 টু দি পাওয়ার m-1 সিকোয়েন্স নাম্বার হবে। 0 থেকে 2 টু দি পাওয়ার m-1। যদি আমরা m এর জায়গায় এখানে 3 বসাই, তাহলে কত হচ্ছে, 0 to 7। যদি 4 বসাই, তাহলে 0 to 15। এখন যেটা, এই উইন্ডো সাইজটা সবসময় ফিক্স থাকবে। এই উইন্ডো সাইজের ভিতরে যেগুলো থাকবে সেগুলো আমরা কিউমুলেটিভলি পাঠিয়ে দিতে পারি উইদাউট ওয়েটিং ফর অ্যাকনলেজমেন্ট। তার মানে কি, ম্যাক্সিমাম আমরা, যদি আমরা প্রথম ফিগারটা দেখি, তাহলে ম্যাক্সিমাম আমরা 0, 1, 2, 3, 4, 5, 6 যেটা পিঙ্ক কালারের আছে, সেটা আমরা অ্যাকনলেজমেন্ট ছাড়াই পাঠিয়ে দিতে পারি। বাট তারপরে অবশ্যই আমাদেরকে একটা অ্যাকনলেজমেন্ট পেতে হবে, এবং অ্যাকনলেজমেন্ট নাম্বারটা তাহলে এক্ষেত্রে কি হবে, অ্যাকনলেজমেন্ট 7। অ্যাকনলেজমেন্ট 7 মানে 7-এর আগে যা যা পাঠানো হয়েছে 6 পর্যন্ত সবগুলো রিসিভার রিসিভ করে ফেলেছে। ওকে। আচ্ছা, the size of the window in this protocol is fixed, although we can have a variable length, but আমরা variable lengthটাতে যাব না। The window slides to include new unsent frame. ওয়েল, উইন্ডোর ভিতরে যেগুলো আছে সেগুলো না আনসেন্ট, আবার ইয়েলো কালারের যেগুলো আছে সেগুলো না আনসেন্ট। কিন্তু দুইটার মধ্যে পার্থক্য কি, যেটা পিঙ্ক কালারের মধ্যে আছে সেগুলো রেডি টু ট্রান্সমিট, কিন্তু ইয়েলো কালারে দে আর নট রেডি টু ট্রান্সমিট।
যখন সে উইন্ডোর ভিতরে ঢুকে যাবে, উইন্ডোর ভিতরে ঢুকার জন্য অবশ্যই উইন্ডোটাকে স্লাইড করতে হবে, সেক্ষেত্রে কিছু ফ্রেম পাঠিয়ে দিয়ে অ্যাকনলেজ হয়ে যেতে হবে। তো এখানে যেহেতু ইয়ালোতে দুইটা দেখছি, আমরা যদি দুইটাই স্লাইড করতে চাই তাহলে উইন্ডো থেকে দুইটা পাঠিয়ে দিয়ে অ্যাকনলেজমেন্ট হতে হবে। সো আমরা যেহেতু এখানে পাঠাচ্ছি লেফট সাইড থেকে আর উইন্ডোটা স্লাইড করছে রাইট সাইডে, সো লেফট সাইডে প্রথম দুইটা হচ্ছে 0 and 1। সো 0 and 1টা যখন পাঠিয়ে দিয়ে অ্যাকনলেজ হয়ে গেল, উইন্ডোটা স্লাইড করে 7 and 0-তে চলে আসলো। সো এখন তাহলে উইন্ডোটা শুরু হবে 2 থেকে 0 পর্যন্ত এবং সাইজটা ফিক্সড আছে। আচ্ছা, তো এখানে আমরা আবার ওইটা বলেছি, দ্য উইন্ডো স্লাইডস টু ইনক্লুড নিউ আনসেন্ট ফ্রেমস ওয়েন দ্য কারেক্ট অ্যাকনলেজমেন্টস আর রিসিভড। যখন অ্যাকনলেজমেন্ট পেয়ে যাব, উইন্ডোটা স্লাইড করে যাবে এবং নতুন ফ্রেমকে উইন্ডোর মধ্যে ইনক্লুড করবে। এখানে 7 and 0-কে ইনক্লুড করেছে, সেই জন্য এই উইন্ডোটাকে বলা হয় স্লাইডিং উইন্ডো, যেহেতু এটা স্লাইড করে। আচ্ছা, এখন তিনটা ভ্যারিয়েবল আছে, যেটা হচ্ছে সেন্ডার সাইডে তিনটা ভ্যারিয়েবল আছে ফ্রেমসের, আর রিসিভার সাইডে একটা ভ্যারিয়েবল আছে। আচ্ছা, সেন্ডার সাইডে তিনটা ভ্যারিয়েবল যেটা হচ্ছে যে এইখানে দেখো, আহ 0 1 2, তার মানে কি এখানে বিট হচ্ছে দুইটা, 2 to the power 2 - 1, 2 to the power 2 - 1, তার মানে হচ্ছে 0 1 আর 2, ছোট্ট ফ্রেমটা। এখন ফ্রেমের প্রথম যে ফ্রেমটা রেডি আছে, সেটা যদি আমরা রাইট সাইড থেকে দেখি তাহলে 0 ফ্রেমটা রেডি আছে, সেই জন্য এইটাকে বলা হবে না, যেটা ফ্রেমের প্রথম উইন্ডোর প্রথম যে ফ্রেমটা ফার্স্ট ফ্রেম, এটাকে আমরা বলবো SF। আর উইন্ডোর লাস্ট যে ফ্রেমটা এখানে ছবিতে বোঝাচ্ছে নাম্বার 2, এটাকে বলবো আমরা SL, লাস্ট ফ্রেম। আচ্ছা, আর আরেকটা ভ্যারিয়েবল আছে যেটাকে আমরা এস দিয়ে বলবো। এসটা হচ্ছে যে ফ্রেমটা পাঠানো হবে। তো বেসিক্যালি আমরা, তোমাদের কাছে একটা কনফিউশন হতে পারে যে প্রথম ফ্রেমটাই তো পাঠানো হবে, তার মানে SF অ্যান্ড এস তো সেম। নট অ্যাকচুয়ালি, নট অ্যাকচুয়ালি কিসের জন্য? যে আমাদের ফার্স্ট ফ্রেমটা 0 হতে পারে, কিন্তু এসটা 0 থেকে 1-এ চলে আসতে পারে। যদি ওটা অ্যাকনলেজমেন্ট রিসিভ না হয় তাহলে কিন্তু উইন্ডোটা স্লাইড হচ্ছে না। সো এসটা 0 জন পাঠিয়ে দেওয়া হলো কিন্তু অ্যাকনলেজমেন্ট পায়নি, তখন এসটা 1-এ চলে আসবে, কিন্তু SF-টা কিন্তু 0-ই থাকবে, কারণ ওটা উইন্ডোর মধ্যে ফ্রেম। ওটা অ্যাকনলেজমেন্ট হলে ওটা বের হয়ে চলে আসবে, তখন SF-টা 1-এ চলে যাবে। আর এস হচ্ছে যে পাঠানোর পরে অ্যাকনলেজমেন্ট পায়নি কিন্তু সে কোনটা পাঠাবে, সো 0 সে পাঠিয়ে দিচ্ছে, সে কারণে এসটা 0-কে পয়েন্ট করছে। যখন 0 পাঠিয়ে দেওয়া হচ্ছে তখন এসটা 1-কে পয়েন্ট করবে, কিন্তু SF কিন্তু 0-ই থাকবে। 0টা যখন অ্যাকনলেজ হয়ে যাবে তখন SF-টা 1-এ চলে আসবে। ওকে, সো এখানে SF এবং SF এর মধ্যে পার্থক্য আছে। আর রিসিভার সাইডে যে ভ্যারিয়েবল আর, সেটা হচ্ছে যে কোনটা সে এক্সপেক্ট করছে, কোনটা সে এক্সপেক্ট করছে। সো সেন্ডার যখন পাঠালো, আর হচ্ছে এখানে দেখো, এখানে আহ ছবিতে একটু দাগটা আহ, কাছে চলে এসছে, এটা আসলে এখানে হবে, এখানে হবে, ঠিক আছে। আর এইটা এখানে হবে, তোমরা এটা একটু নোট করে নাও, এটা এখানে হবে। সো এটা হোয়াইট কালারের মধ্যে 3, অলরেডি অ্যাকনলেজ হয়ে গেছে। আর ভ্যারিয়েবল দিয়ে যেটা পয়েন্ট করছে সেটা সে এক্সপেক্ট করছে। আর 1 দিয়ে, যেটা 1-এর পরে সবগুলো অ্যাকসেপ্টই করতে পারবে না সে, যতক্ষণ সে, তখন সে আহ, সে শুধু রিসিভার অ্যাকসেপ্ট করবে কোনটা, যেটা তার উইন্ডোতে আছে, তার মানে সে অ্যাকসেপ্ট করবে শুধু 0। তো সেন্ডার যখন 0 পাঠাবে, সেন্ডার যখন 0 পাঠাবে এবং রিসিভার 0 রিসিভ করবে, তখন উইন্ডোটা চলে যাবে 1-এ। তার মানে কি, সে 1 এক্সপেক্ট করছে। তখন সেন্ডার যখন 1 পাঠাবে তখন এই রিসিভার উইন্ডোটা চলে যাবে 2-এ, তার মানে সে এক্সপেক্ট করছে। বাট যদি এমন হয় যে সেন্ডার 0, সেন্ডার এক্সপেক্ট করছে 0,
কিন্তু রিসিভার এক্সপেক্ট করছে 0, কিন্তু সেন্ডার পাঠালো 1, রিসিভার সেটা অ্যাকসেপ্ট করবে না, কারণ সে এক্সপেক্ট করছে 0, সো এটা হচ্ছে ফ্রেম কোনটা সে এক্সপেক্ট করছে সেটা রিসিভার উইন্ডোতে পয়েন্ট করা থাকে। The sender sets a timer for each frame sent. দ্য রিসিভার হ্যাজ নো টাইমার। আমরা বলেছিলাম একটু আগে যে সেন্ডারে একটা ফ্রেম পাঠানোর সাথে সাথেই সে টাইমার সেট করে। এই টাইমারটা কি করে, যে কত, এটা টাইমারটা যথেষ্ট বড় থাকে এবং সে দেখে যে এই টাইমের মধ্যে রিসিভার থেকে যে ফ্রেমটা পাঠিয়েছি সেটার অ্যাকনলেজমেন্ট আসতে হবে। যদি সেই টাইমের মধ্যে অ্যাকনলেজমেন্ট না আসে, তাহলে সে ধরে নিবে যে তার ডাটাগুলো লস হয়েছে। ডাটাগুলো যে কারণেই হোক, আইদার বাফারে জায়গা হয়নি অথবা লিঙ্কটা নয়েজি ছিল, সেই কারণে ডাটাগুলো ড্রপ হয়েছে, তখন সে মাল্টিপল ফ্রেম সেন্ড করবে। কিন্তু রিসিভার সাইডের কোনো টাইমার নাই, শুধু সেন্ডার সাইডে যেহেতু অ্যাকনলেজমেন্ট নিচ্ছে, সেন্ডার সাইডে টাইমারটা সেট করা হয়। আচ্ছা, এটা একটু দেখে, এটা তোমাদের সবই বলা হয়েছে। দ্য রিসিভার সেন্ডস দ্য পজিটিভ অ্যাকনলেজমেন্ট। রিসিভার কি করে, একটা পজিটিভ অ্যাকনলেজমেন্ট পাঠায় যদি লাস্ট যে ফ্রেমটা এবং তার আগের যে ফ্রেমগুলো ঠিক মতো যদি রিসিভার পায়, তাহলে সে পজিটিভ অ্যাকনলেজমেন্ট বলবে এবং অ্যাকনলেজমেন্ট নাম্বারটা লাস্ট ফ্রেমের নাম্বার একটা বেশি হবে। যদি নাম্বার 3 ফ্রেম পৌঁছায় রিসিভারে, তাহলে সে পাঠাবে অ্যাকনলেজমেন্ট 4। তার মানে 3 পর্যন্ত সব ফ্রেম ঠিক মতো রিসিভ হয়েছে এবং তুমি 4 নাম্বার অফ ফ্রেম থেকে পাঠাতে শুরু করো। ইফ এ ফ্রেম ইজ ড্যামেজড অর ইজ রিসিভড আউট অফ অর্ডার, যদি এলোমেলো ভাবে রিসিভ হয়, কারণ আমরা একটু আগে দেখলাম যে সেই ফ্রেমটাই রিসিভার অ্যাকসেপ্ট করবে যার রিসিভার উইন্ডোতে যেটাকে পয়েন্ট করছে। সো সে এক্সপেক্ট করছে 3, কিন্তু আসলো হচ্ছে 4। তখন সে করবে কি, সবগুলো আগের আগের সবগুলো না, যেখান থেকে টাইমার শুরু হয়েছে সেখান থেকে সবগুলোকে সে ডিসকার্ড করে দিবে। দ্য সাইলেন্স অফ দ্য রিসিভার, এই যে তখন ডিসকার্ড করে দিয়ে রিসিভার আর অ্যাকনলেজমেন্ট পাঠাবে না। না পাঠানোর জন্য কি হবে, সেন্ডার ওয়েট করতে করতে তার টাইমার এক্সপায়ার হয়ে যাবে। টাইমার এক্সপায়ার হলে কি হবে, যেখান থেকে টাইমার শুরু হয়েছিল সেখান থেকে শুরু করে সবগুলোকে, সবগুলো ফ্রেন্ড করবে, ডিসেন্ড করবে এবং টাইমারটাকে আবার শুরু করে দিবে। দ্য রিসিভার ডাজ নট হ্যাভ টু অ্যাকনলেজমেন্ট ইচ ফ্রেম। এটাতে আমরা বলেছি মাল্টিপল ফ্রেম অ্যাকনলেজ করা যায়, এই জন্য এটাকে কিউমুলেটিভ অ্যাকনলেজমেন্ট বলা হয়। যে একসাথে মনে করো টাইমারের আগেই আমরা দেখলাম যে সেন্ডার 1, সেন্ডার 2, সেন্ডার 3 পাঠিয়ে দিচ্ছি, তো সো উই আর ওয়েটিং ফর অ্যাকনলেজমেন্ট 4। তার মানে সেন্ডার 1, সেন্ডার 2, সেন্ডার 3 রিসিভ হয়ে গেছে। এটা আবার একই কথাই বলা হয়েছে, when the timer expires the sender resends all outstanding frames. For example, suppose the sender has already sent frame 6 পাঠিয়ে দিয়েছে, পাঠাতেই আছে, কিন্তু টাইমার ফর frame 3 expire। তার মানে কি, ফ্রেম থ্রি ফ্রেম থ্রি টাইমারটা সেট করা হয়েছিল যখন ফ্রেম 3 পাঠানো হয়, তারপরে 3 পাঠানো হয়েছে, 4 পাঠানো হয়েছে, 5 পাঠানো হয়েছে, 6ও পাঠানো হয়েছে। পাঠানোর পরেও সে কোনো অ্যাকনলেজমেন্ট পাচ্ছে না, টাইমারটা এক্সপায়ার করে গেছে। তখন সে কি করবে, সে টাইমারটা যখন সেট করে তখন সে 3 থেকে পাঠানো শুরু করেছিল, তো আবার সে 3, 4, 5, 6, সে যদি একবার পাঠিয়েও থাকে মাঝখানে কোনো একটা লস হয়েছে, কিন্তু সে সবগুলোই পাঠাবে, 3, 4, 5, 6 সবগুলোই পাঠাবে। দ্যাট ইজ ওয়াই দ্য প্রোটোকল ইজ কল্ড গো ব্যাক এন ARQ। তো এখানে একটা অপারেশন আছে যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো রকম ইরোর বা কোনো প্রবলেম নাই। সো এইখানে দেখো সেন্ডার সাইজের উইন্ডো হচ্ছে 3, তার মানে কি,
হেডারে কয়টা বিট রাখা হয়েছে সিকোয়েন্স নাম্বারের জন্য? 2 বিটস লোকেট করা হয়েছে, সেই জন্য বিটস 2 টু দি পাওয়ার 4 - 1 3। থ্রি যদি 0 থেকে শুরু করি তাহলে 0 1 2। সো এখানে দেখো, যেটা সেন্ড করা হবে সে ভ্যারিয়েবল এসটা 0-তে পয়েন্ট করবে, তার মানে আমরা 0 পাঠাবো। তো আমরা ফ্রেম 0 পাঠিয়ে দিলাম, রিসিভার সাইডে আমরা রিসিভার উইন্ডো দেখছি 0-তে আছে, তো সে 0টা অ্যাকসেপ্ট করে নিল। রিসিভার উইন্ডোটা স্লাইড করে 1-এ চলে গেল, কারণ সে 0 পেয়ে গেছে। আর এখানে দেখো স্লাইড করেনি, কারণ অ্যাকনলেজমেন্ট পাইনি। হ্যাঁ, অ্যাকনলেজমেন্ট পাইনি। তো শুধু কি করলো, যেটা এস ভ্যারিয়েবল সেটা 1-এ চলে আসলো, কারণ 0 পাঠানো হয়েছে, এখন 1-কে পাঠানো হবে। তো আমরা 1-কে পাঠিয়ে দিলাম। 1-কে পাঠানোর পরে রিসিভারের 1 রিসিভ করে নিল, কারণ উইন্ডোতে 1-ই আছে, এবং সে করলো কি, পরবর্তীতে রিসিভার উইন্ডোটাকে স্লাইড করে 2-তে নিয়ে গেল, তার মানে সে 2-তে 2 এক্সপেক্ট করছে। এখন এখানে টাইমার দেওয়া নাই, পরবর্তীতে আমরা টাইমার দিয়ে দেখবো। তো এখানে যেটা হয়েছে, যে ধরে নেওয়া হচ্ছে যে টাইমার এক্সপায়ার হয়নি, 0-তে আমরা একটা টাইমার সেট করেছিলাম, এবং 1 পরেও টাইমার এক্সপায়ার হয়নি, এবং রিসিভার থেকে অ্যাকনলেজমেন্ট এসছে। দেখো, পাঠানো হয়েছে 0 and 1, আর অ্যাকনলেজ নাম্বার হচ্ছে 2, তার মানে 0 and 1 ঠিকভাবে রিসিভ হয়েছে, এবং সে ওয়েট করছে হচ্ছে নাম্বার 2 ফ্রেমের জন্য। এখন যখন দেখো অ্যাকনলেজমেন্ট 2 পাঠানো হয়ে গেল, তখন তার মানে 0 and 1 অ্যাকনলেজ হয়ে গেল। সেই ক্ষেত্রে আমরা কি করছি, উইন্ডোটাকে স্লাইড করে 0 and 1 যেহেতু অ্যাকনলেজ হয়ে গেছে, স্লাইড করে আমরা 2 3 0-তে নিয়ে চলে আসছি। 2 3 0 দুইটা স্লাইড হয়ে গেছে, এই যে রাইট 0 1 এটা অ্যাকনলেজ হয়ে গেছে। এখন আমরা পাঠাচ্ছি ফ্রেম 2, কারণ এসটা ইন্ডিকেট করছে নাম্বার অফ ফ্রেমে। সো আমরা ফ্রেম 2 পাঠিয়ে দিলাম, এবং রিসিভার সাইডে আমরা দেখছি যে রিসিভার উইন্ডোটা রিসিভার উইন্ডোটা রিপ্রেজেন্ট করছে। সো আমাদের ফ্রেম 2 চলে গেল। আচ্ছা, এইখানে আমরা মাল্টিপল ফ্রেমস পাঠাচ্ছি না, এইটা একটা সিনারিও, তোমাদের এরকমও থাকতে পারে পরীক্ষায় যে একটা সিনারিও বলে দেওয়া হলো, সেই হিসেবে ছবিটা আঁকাও, ঠিক আছে? অথবা একটা এক্সাম্পল দাও, তখন তোমরা নিজের মতো একটা সিনারিও তৈরি করে সেই এটা ড্র করে দিবা। সো অ্যাকনলেজমেন্ট 3টা চলে আসলো, মানে কি, এবার 2টা স্লাইড হয়ে চলে গেল, মানে 2টা অ্যাকনলেজ হয়ে গেছে, এবং 3 0 1 উইন্ডোর মধ্যে চলে আসলো। তারপর আমরা ফ্রেম 3 পাঠালাম, রিসিভারে দেখো উইন্ডোটা 3 কে ইন্ডিকেট করছে, তার মানে সে 3টাকে অ্যাকসেপ্ট করে নিবে। এটা একটা সিনারিও, খুবই নর্মাল অপারেশন, এখানে কোনো ফ্রেম কিন্তু লস্ট হয়নি। কিন্তু কিন্তু এইটা একটু ভালো করে দেখো, এখানে যেটা হয়েছে যে সেন্ডার উইন্ডো মধ্যে 3টা ফ্রেম আছে। আবার আমরা বলছি, তার মানে কি, যে হেডারে 2টা বিট আছে। 2টা বিট হলে 2 to the power 4 - 1 3, তার মানে 0 1 2, 3টা সিকোয়েন্স নাম্বার। এই যে উইন্ডোতে 3টা আছে, এর মানে কি, যে এই 3টায় আমরা অ্যাকনলেজমেন্ট ছাড়া পাঠাতে পারি, ওয়েল তার আগেও অ্যাকনলেজমেন্ট চলে আসতে পারে, কোনো ব্যাপার না। সো প্রথমে আমরা ফ্রেম 0 পাঠালাম, রিসিভার সাইড 0 এক্সপেক্ট করছে, সো সে 0টাকে রিসিভ করে নিয়ে রিসিভার সাইডের উইন্ডোটা 1-এ চলে গেল। এরপরে সে আবার ফ্রেম 1 পাঠিয়ে দিল, এখন এস ভ্যারিয়েবলটা দেখো 0 থেকে 1-এ চলে গেছে, 0টা পাঠানোর পরে 0 থেকে 1-এ চলে গেছে, তখন সে 1টাকে পাঠিয়ে দিল। রিসিভার সাইডের উইন্ডোটা 1-কে ইন্ডিকেট করছে। সো সে 1-এ এসে এবার সে কি করলো, একটা টাইমার দিয়ে দেখানো হয়েছে বেসিক্যালি, ফ্রেম 0-র জন্য কিন্তু একটা টাইমার হবে, এবং অ্যাকনলেজমেন্ট 2টাকে টাইম আউট হওয়ার আগে পৌঁছাতে হবে, বাট এখানে একটা এক্সাম্পল দেখিয়েছে, যে একটা টাইমার দেখিয়েছে, যেটা স্টার্ট করা হচ্ছে যখন 2 3 আর 0 ফ্রেমটা উইন্ডোর ভিতরে আছে। হ্যাঁ, এখানে আমি অ্যানোটেট করে দেখাই। দেখো, এখানেও কিন্তু একটা টাইমার আছে। হ্যাঁ, কিন্তু এটা দেখানো হয়নি, আমরা একটা টাইমার দিয়ে বুঝাচ্ছি। তো
তো এখানে যদি আমরা ফ্রেম এর জন্য টাইমার সেট করি, এখানে যে ফ্রেম টু আছে, হ্যাঁ টাইমার সেট করি। তো টুটা আমরা পাঠিয়ে দিলাম, কিন্তু যেটা হয়েছে কি, এখানে এক্সপেক্ট করছি কিন্তু, কিন্তু ফ্রেম টুটা লস্ট হয়ে গেছে। যদি লস্ট হয় সে তো টু পাবে না, তাহলে তো টু থেকে রিসিভার সাইডের এই যে এই টুটা আছে সে তো থ্রিতে আসবে না, কারণ two পায়নি। কিন্তু সেন্ডার কিন্তু টু পাঠিয়ে দিয়েছে। এখানে কি করেছে সেন্ডার, থ্রিও পাঠিয়ে দিয়েছে। এখন থ্রি পাঠালে কিন্তু রিসিভার থ্রি অ্যাকসেপ্ট করবে না। কেন অ্যাকসেপ্ট করবে না? কারণ উইন্ডোতে, রিসিভার উইন্ডোতে ফ্রেম নাম্বার আছে টু, মিসম্যাচ হলে সে অ্যাকসেপ্ট করবে না, সে টু এর জন্যই ওয়েট করবে, টু এর জন্য ওয়েট করবে। ওয়েট করতে করতে এখন এটা হচ্ছে যে আহ, সে কোনো অ্যাকনলেজমেন্টও পাঠাচ্ছে না। সে অ্যাকনলেজমেন্ট পাঠাবে যখন ঠিকভাবে রিসিভ হবে, কিন্তু সে তো পেয়েছে ফ্রেম থ্রি, তার পাওয়ার কথা ফ্রেম থ্রি, তার কারণে সে ট্রু না পাওয়া পর্যন্ত অ্যাকনলেজমেন্ট পাঠাবে না। এখন এই যে ট্রু না পাওয়া পর্যন্ত টু আর থ্রি পাঠিয়ে দিল, বাই দিস টাইম হয়েছে কি টাইমারটা টাইম আউট হয়ে গেছে। টাইম আউট হয়েছে একটা সময় ওয়েট করার পর টাইম আউট হয়েছে। টাইম আউট হওয়ার পরে সে কি করবে, এবং দেখো টাইম আউট হওয়ার আগে কিন্তু সেন্ডার উইন্ডোটাও স্লাইড হয়নি, শুধু এস ভ্যারিয়েবলটা স্লাইড হয়েছে। এস ভ্যারিয়েবলটা টু পাঠানোর পর থ্রি চলে এসছে। এখন থ্রি পাঠিয়েছে, থ্রি পাঠানোর পরে থ্রিটা অ্যাকসেপ্ট হয়নি, তো কোনো অ্যাকনলেজমেন্ট পাঠায়নি, এবং বাই দ্যাট টাইম টাইমার টাইম আউট হয়ে গেলে সে কি করবে, এস ভ্যারিয়েবলটা আবার টু এ নিয়ে চলে আসবে, টু এ নিয়ে চলে আসবে। টু এ নিয়ে চলে আসার পরে যেহেতু টাইম আউট হয়ে গেছে, সে আবার টু থেকে পাঠানো শুরু করবে। এখন দেখো রিসিভার উইন্ডো কিন্তু টু তে আছে, কারণ সে টু পায়নি। তো যখন সে পাঠিয়ে দিল, যখন সে পাঠিয়ে দিল, এবার কিন্তু রিসিভ হলো। আর তারপরে সে কি করলো কি, এখানে অ্যাকনলেজমেন্ট ফি দিতেও পারে, অথবা ফ্রেম অ্যাকনলেজমেন্ট হয়েছে বলে কিন্তু ফ্রেম এখানে নলেজ করেছে, টুটাকে অ্যাকনলেজমেন্ট করেছে বলে সেন্ডার সাইডের উইন্ডোটা স্লাইড হয়ে টু থেকে থ্রিতে চলে এসেছে, কারণ টুটা এই টু অ্যাকনলেজ হয়ে গেছে। তো এখন সে পাঠাবে থ্রি। আর যদি অ্যাকনলেজ না হতো, ফ্রেম পাঠাতো, এস ভ্যারিয়েবলটা থাকতো, এস ভ্যারিয়েবলটা থ্রি থাকতো, কিন্তু এস ভ্যারিয়েবলটা না, এস ভ্যারিয়েবলটা থ্রি থাকতো, কিন্তু উইন্ডোটা শুরু হতো থেকে। তো তারপর আমরা ফ্রেম থ্রি পাঠালাম, যেহেতু টু রিসিভার সাইড অ্যাকসেপ্ট করে নিয়েছে, টু থেকে এখন রিসিভার উইন্ডোটা থ্রিতে চলে গেছে। এবং ফ্রেম থ্রি পাঠালে, সে ফ্রেম থ্রি যদি লস না হয় তাহলে সে থ্রিটা অ্যাকসেপ্ট করে নিবে। ম্যাম, হ্যাঁ, যখন একদম শেষে যে ফ্রেম থ্রিটা যে রিসিভ করলে, এরপরে যদি রিসিভার অ্যাকনলেজ জিরো পাঠাবে না? কখনোই জিরো পাঠাবে না, কারণ ও, দেখো এখানে অ্যাকনলেজমেন্ট অলরেডি পাঠিয়ে দিয়েছে উপরে, দেখেছো? টু ইয়েস মানে হচ্ছে ম্যাম। জিরো ওয়ান, মানে বলছি যে জিরো ফ্রেম অ্যান্ড থ্রি ওয়ান। রিসিভ করার পর মানে নেক্সট ফ্রেমটা তো অ্যাকনলেজ জিরো হবে আর কি, মানে একদম শেষে। না 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 না, তোমার আগের গুলো দেখো, আমি তোমাকে বলি এটা আবার প্রথম থেকে দেখো। ফ্রেম জিরো অ্যান্ড ওয়ান পাঠানোর পরে কিন্তু অ্যাকনলেজমেন্ট চলে এসছে, তার মানে জিরো অ্যান্ড ওয়ান অলরেডি রিসিভ হয়ে গেছে, অলরেডি রিসিভ হয়ে গেছে, কারণ অ্যাকনলেজমেন্ট যত দূরে এসছে তারপর থেকে অ্যাকনলেজমেন্ট পাঠাবে। টু, অ্যাকনলেজমেন্ট টু চলে এসছে, তার মানে জিরো অ্যান্ড ওয়ান রিসিভ হয়ে গেছে। তো এই টুটা আবার বা অ্যাকনলেজমেন্ট জিরো আসবে না, কারণ জিরো ওয়ান ওয়ান এর জন্য যে অ্যাকনলেজমেন্ট, যদি এখানে অ্যাকনলেজমেন্ট টুটা না থাকতো, টাইমারটা ফ্রেম জিরো থেকে শুরু হতো, তাহলে তোমার কথাটা ঠিক ছিল। কিন্তু এটা কিউমুলেটিভ অ্যাকনলেজ করে ফেলেছে জিরো অ্যান্ড ওয়ান কে, জিরো অ্যান্ড ওয়ান আমাদের প্রসেস হয়ে গেছে, এখানে জিরো অ্যান্ড ওয়ান কে আবার অ্যাকনলেজ করবে না। প্রথম থেকে না, আমি বারবার বলেছি যেখান থেকে টাইমার শুরু হবে সেখান থেকে ফ্রেম গুলোকে পাঠাবে, বুঝছো? এখানে দেখো জিরো ওয়ান ওয়ান কে অলরেডি অ্যাকনলেজ হয়ে গেছে, সো ফ্রেম টু, থ্রি, ফোর এভাবে পাঠাবে। সো টু থ্রি ফোর তো না, টু থ্রি জিরো পাঠাবে। এবং যখন টু থ্রি জিরোর মধ্যে কোনো একটা অ্যাকনলেজ হবে না,
তখন সে শুরু করবে আবার পাঠানোর ফ্রেম 2 থেকে। কারণ ফ্রেম 0 and 1 অলরেডি অ্যাকনলেজড, আমরা জানি যে 0 and 1 রিসিভ হয়ে গেছে। সো আবার তখন সে করবে কি, ফ্রেম 2 থেকে পাঠানো শুরু করবে, এবং ফ্রেম 2 থেকে একটা টাইমার সেট করেছে। ফ্রেম 0 and 1 এর জন্য যে টাইমার, সেই টাইমারের মধ্যে অ্যাকনলেজমেন্ট 2 চলে গেছে, সেই কারণে 0 and 1 সে আবার পাঠাবে না। যদি এখানে অ্যাকনলেজ না যেত এবং ফ্রেম 0 থেকে টাইমারটা সেট হতো এবং এটা অনেক বড় টাইমার হতো, সেই ক্ষেত্রে সে 0 থেকে পাঠানো শুরু করতো। তোমার কি ক্লিয়ার হয়েছে এটা? জি ম্যাম, মানে আমি বলছিলাম যে শেষের যে একদম ফ্রেম থ্রি, একদম শেষে ফ্রেম শেষে তো 3, ফ্রেম থ্রি হ্যাঁ। হ্যাঁ রিসিভ করেছে। এখন যদি রিসিভার একটা অ্যাকনলেজমেন্ট পাঠাতে চায় তাহলে তো ওটা অ্যাকনলেজমেন্ট জিরো হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, লাস্টে যদি আহ, তুমি একটা অ্যাকনলেজমেন্ট দাও, এবং এটা তোমাদের জন্য জরুরি, আমরা দেখবো। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো। ফ্রেম 3টা পাঠানোর পরে যদি আমরা একটা অ্যাকনলেজ পাঠিয়ে দিই, সেটা হবে অ্যাকনলেজ 0। এখন দেখো, এই অ্যাকনলেজ 0 মানে কোন ফ্রেমটা পাঠাবে? 3 পরের ফ্রেমটা, প্রথম 0টা কিন্তু পাঠাবে না। প্রথম 0 এবং পরের 0-এর মধ্যে পার্থক্য আছে না? ইয়েস ম্যাম। তোমার কথাটা ঠিক আছে। ফ্রেম 3 পরে অ্যাকনলেজ 0 আসবে। অ্যাকনলেজ 0 কিন্তু প্রথমে যে ফ্রেম 0 পাঠিয়েছে সেই ফ্রেম 0 না। এখানে হচ্ছে 3 পরে যে ফ্রেম 0 আছে সেই ফ্রেম, এই প্রথম ফ্রেম 0 এবং নেক্সট ফ্রেম 0 কিন্তু আলাদা ফ্রেম। এটা তোমরা বুঝতে পেরেছো তো? ইয়েস ম্যাম, এবার এটা বুঝতে পারছি। হ্যাঁ, প্রথম, এরপরে অবশ্যই ফ্রেম 3 পরে অ্যাকনলেজমেন্ট 0 আসবে। অ্যাকনলেজমেন্ট 0 হচ্ছে 3 পরে যে 0, সেই ফ্রেমটা সে পাঠাচ্ছে, সেই ফ্রেমটা সে এক্সপেক্ট করছে। প্রথম যে ফ্রেম 0 সে, এবং আমরা এইটা তোমার বোঝাটা এই কারণে জরুরি যে আমরা দেখবো যে ফ্রেম সাইজ যদি ডিফারেন্ট হয় তাহলে কি রকম ডিফিকাল্টি আসে। হ্যাঁ, তখন 0 এবং ওই 0-কে একই 0 ধরবে। ওকে। সো এইখানে ফ্রেম 3 পরে ডেফিনেটলি অ্যাকনলেজমেন্ট 0 হবে, যেটা 3 পরে 0, প্রথম 0টা না। ওকে, এটা ক্লিয়ার তোমার কাছে? ইয়েস ম্যাম। আচ্ছা। আচ্ছা, আহ, আমরা বলেছি ইফ আ অ্যাকনলেজমেন্ট ইজ ড্যামেজড অর লস্ট, এমন হতে পারে যে ডাটা ঠিক মতো পৌঁছাইছে কিন্তু অ্যাকনলেজমেন্টটা লস্ট হয়ে গেছে অথবা ড্যামেজ হয়ে গেছে। সে পাঠিয়েছে ঠিকই অ্যাকনলেজমেন্ট, কিন্তু অ্যাকনলেজমেন্টটা সেন্ডার রিসিভ করেনি। তখন সে ওয়েট করবে কি, টাইমার এক্সপাইরেশনের জন্য। যদি টাইমারের মধ্যে অ্যাকনলেজমেন্ট না আসে, if the next acknowledgement arrives before the expiration of any timer, there is no need for retransmission of frames, কারণ কিউমুলেটিভলি এটা অ্যাকনলেজ করবে। ঠিক আছে? কিন্তু এখন তার মানে কি, অ্যাকনলেজমেন্ট 4 মানে হচ্ছে অ্যাকনলেজমেন্ট 1 to 4, যদি টাইমারটা অ্যাকনলেজমেন্ট 1 থেকে আমরা শুরু করি, তার মানে সে 1 থেকে, মনে করো টাইমারটা যথেষ্ট বড় আছে, সে 1 পাঠালো, 2 পাঠালো, 3 পাঠালো, 4 পাঠালো, 3 পাঠালো। হ্যাঁ, তার মানে কি, অ্যাকনলেজ 4 মিনস, এটা একটু ভুল আছে। এটা হবে, আমি এটা এখনই ক্লিক করে দিই। অ্যাকনলেজ 4 মিনস অ্যাকনলেজ 1 to 3। হ্যাঁ, 1 to 3। সো এখন দেখো তাহলে, এবার ঠিক আছে। 1 to 3 কে সে অ্যাকনলেজ করছে, এক্সপেক্ট করছে ফ্রেম 4 কে। সো এটার মানে হচ্ছে অ্যাকনলেজমেন্ট 1, অ্যাকনলেজমেন্ট 3 আর লস। যদি মনে করো যে রিসিভার প্রত্যেকটার জন্য অ্যাকনলেজমেন্ট পাঠিয়েছে, অ্যাকনলেজমেন্ট 0-র জন্য 1 পাঠিয়েছে, 1-এর জন্য 2 পাঠিয়েছে, 2-এর জন্য 3 পাঠিয়েছে। হ্যাঁ, কিন্তু তিনটায় লস্ট হয়ে গেছে, কিন্তু অ্যাকনলেজমেন্ট 3-র জন্য 4 পাঠিয়েছে। আগের তিনটা লস্ট হওয়ার পরেও
তার রিসিভার উইন্ডো তো অ্যাকনলেজমেন্ট পাঠিয়েছে আর উইন্ডো রিসিভার উইন্ডোকে স্লাইড করেছে। সো সে অবশ্যই এখানে ধরে নিবে যে আগের তিনটা অ্যাকনলেজমেন্ট লস্ট হলেও যেহেতু আমি অ্যাকনলেজমেন্ট 4 পেয়েছি, তার মানে 1 2 3 চলে এসছে, যদিও আগের অ্যাকনলেজমেন্ট গুলো লস্ট হয়েছে। এখন যদি অ্যাকনলেজমেন্টটা টাইমারের পরে আসে, তখন কি হবে? সে ধরে নিবে যে ফ্রেম গুলোই লস্ট হয়েছে। ওয়েল, নন লস্ট হতে পারে, কিন্তু সে ধরে নিবে লস্ট হয়েছে। আচ্ছা, এই ক্ষেত্রে রিসিভার কিভাবে এটাকে ম্যানেজ করবে? কিভাবে ম্যানেজ করবে আমি তোমাদের বলি। যখন সে অ্যাকনলেজমেন্ট 1 পেলো, তখন রিসিভার উইন্ডোটা তো 2 এ স্লাইড করে যাবে। আবার 2 পেলো, তখন 3 তে স্লাইড করে যাবে। এখন অ্যাকনলেজমেন্ট গুলো, সে অ্যাকনলেজমেন্ট 4 পেলো, তখন রিসিভারের উইন্ডোটা 4 এ আছে। ঠিক আছে। এখন যখন আবার রিসেন্ড করবে, আবার ফ্রেম 1 2 পাঠাবে, কিন্তু রিসিভারে তো 4 নাম্বার লেখা আছে, কিন্তু সে পাচ্ছে 1, সে পাচ্ছে 2, তারপরে সে পাচ্ছে 3, কিন্তু রিসিভার সাইডের উইন্ডোটা 4 এ আছে। সেই কারণে সে ওগুলোকে সে বলবে যে এটা মাল্টিপল টাইম এসছে, কারণ আমি তো 4 এ চলে এসেছি। তার মানে আমার কাছে অলরেডি 1 2 3 চলে এসছে, কারণ আমার উইন্ডোর নাম্বারটা 4। তখন সে যখন মাল্টিপল টাইম সে আগের গুলো পাবে, তখন সে আগের গুলো ডিসকার্ড করবে, কারণ সে ওয়েট করছে 4 এর জন্য। সো সে তো অ্যাকনলেজমেন্ট পাঠিয়েছে, 1 এর জন্য পাঠিয়েছে, 2 এর জন্য পাঠিয়েছে, 3 এর জন্য পাঠিয়েছে, সেই কারণে উইন্ডোটা, রিসিভার উইন্ডোটা 4 এ চলে গেছে। আবার যখন রিসেন্ড করবে 1 2 3, তখন সে 1 কেও ডিসকার্ড করবে, 2 কেও ডিসকার্ড করবে, 3 কেও ডিসকার্ড করবে, কারণ সে ওয়েট করছে 4 এর জন্য। তারপরে যখন 4 আসবে, সে 4 কে অ্যাকসেপ্ট করবে। 4 কে অ্যাকসেপ্ট করার পর সে আবার 0টা অ্যাকনলেজ করবে, কারণ সে ওয়েট করছে 0-র জন্য। সো যদি টাইম আউট হয়, সে পাঠাবে, কিন্তু রিসিভার সাইড সেগুলোকে অ্যাকসেপ্ট করবে না। আবার টাইম আউটের মধ্যে যদি অ্যাকনলেজমেন্ট না আসে, আবার যদি অ্যাকনলেজমেন্টটা ডিলে করে আসে, টাইমের মধ্যে না আসে, টাইম আউট হওয়ার পরে আসে, সেই ক্ষেত্রেও সে আবার সবগুলোকে ডিসেন্ড করবে, কিন্তু রিসিভার সবগুলোকে অ্যাকসেপ্ট করবে না। কেননা তার উইন্ডোটা সরে গেছে, সে আগেরগুলো অ্যাকসেপ্ট করে নিয়েছে। আচ্ছা, এটা তোমাদের লাস্ট টপিক, এটা খুব মন দিয়ে দেখো, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমরা কি বলেছিলাম যে ফ্রেম সাইজ, এখানে যেটা বলা হচ্ছে উইন্ডো সাইজটা কতটুকু হতে হবে। সো যেটা বলা হয়েছে, সাইজ অফ দ্য সেন্টার উইন্ডো মাস্ট বি লেস দ্যান 2 টু দি পাওয়ার m। অবশ্যই 2 টু দি পাওয়ার m এর চেয়ে কম হতে হবে। আমরা কি বলেছি যে এখানে উইন্ডো সাইজটা হবে 2 টু দি পাওয়ার m-1, তার মানে কি 2 টু দি পাওয়ার m এর চেয়ে ছোট। এখন এইখানে কিন্তু বর্ণনাটা দিয়া নাই, তোমাদের বর্ণনাটা দিতে হবে। তোমরা যদি কেউ মনে করো এটা ছবির সাথে এক্সপ্লেনেশনটা লিখে আমার কাছে দেখিয়ে নিতে পারো, কারণ এইখানে এক্সপ্লেনেশনটা নাই, এবং ছবি হিসেবে তোমাদের এক্সপ্লেনেশনটা লিখতে হবে। সো এখন দেখো যে দুই দিকে দুইটা ছবি আছে, একটা লেফট হ্যান্ড সাইডে যেখানে হচ্ছে 2 টু দি পাওয়ার m-1, যদি m থাকে 2, তাহলে 2 টু দি পাওয়ার m-1 হচ্ছে 3। সেই কারণে এটা উইন্ডো এসেছে 0 1 2 তিনটা। রাইট সাইডে যেটা আছে সেটা বলেছে যে উইন্ডো সাইজ হচ্ছে 2 টু দি পাওয়ার m। 2 টু দি পাওয়ার m মানে কি, 2 টু দি পাওয়ার লেস দেন 2 টু দি পাওয়ার m হবে। তো আমরা দেখবো যদি লেস দেন না হয়ে 2 টু দি পাওয়ার m হয়, তাহলে কি সমস্যাটা হচ্ছে। ঠিক আছে, তাহলে কি সমস্যাটা হচ্ছে, এখানে যে সমস্যাটা হচ্ছে সেটা আমরা দেখবো যে, তাহলে আমরা দুইটা ভাগ করে দিই, একটা হচ্ছে 2 টু দি পাওয়ার m-1 এর হলে কি হচ্ছে, আর একটা 2 টু দি পাওয়ার m- সরি, একটা 2 টু দি পাওয়ার m-1 এর জন্য কি হচ্ছে, আর একটা 2 টু দি পাওয়ার m এর জন্য কি হচ্ছে। সো লেফট হ্যান্ডের সাইডেরটা হচ্ছে 2 টু দি পাওয়ার m-1, এখানে দেখো উইন্ডো হচ্ছে 0 1 2। আর রাইট সাইডে দেখো 2 টু দি পাওয়ার m, 2 টু দি পাওয়ার m মানে 2 হলে 4, সেই জন্য উইন্ডো সাইজ হচ্ছে 4 0 1 2 3। ওকে, এখানে উইন্ডো সাইজটা বড় হচ্ছে। এখন আমরা দেখি লেফট হ্যান্ড সাইডে, প্রথমে আমরা ফ্রেম 0 পাঠালাম, অ্যাকনলেজমেন্টটা লস্ট হয়ে গেল, কিন্তু রিসিভার ফ্রেম 0 পেয়েছে, সেই কারণে সে রিসিভারের উইন্ডোটাকে 0 থেকে 1 এ নিয়ে আসলো। এরপরে ফ্রেম 1 আসলো। ফ্রেম 1 আসার পরে সেন্ডার উইন্ডো চেঞ্জ হচ্ছে না, কারণ অ্যাকনলেজ হয়নি। ওকে, অ্যাকনলেজ হলে সেন্ডার উইন্ডোটা স্লাইড করবে। সো ফ্রেম 1 আসলো, রিসিভার
স্লাইড করে রিসিভার উইন্ডো ওয়ান, সো সে ফ্রম ওয়ান কে অ্যাকসেপ্ট করলো, এইটার অ্যাকনলেজমেন্টও লস্ট হলো। এখন অ্যাকনলেজমেন্ট যেহেতু লস্ট হলো, সেন্ডারের যে উইন্ডো, সেই উইন্ডোটাও স্লাইড হবে না, কিন্তু রিসিভার উইন্ডোটা যেহেতু ফ্রেম ওয়ান পেয়েছে, সে ফ্রেম টু তে চলে আসবে। এরপরে এখনো টাইম আউট হয়নি, সেই কারণে সে ফ্রেম টু পাঠালো। ফ্রেম টু পাঠানোর পরে রিসিভার ফ্রেম টু রিসিভ করলো, এই ক্ষেত্রেও অ্যাকনলেজমেন্ট লস্ট হলো। কিন্তু সে যেটা করলো যে এখানে টু থেকে থ্রিতে চলে আসলো, ঠিক আছে। থ্রিতে চলে আসার পর কিন্তু টাইম আউট হয়ে গেছে, মানে কি? টাইম আউট হয়ে গেছে মানে সে আবার কোথা থেকে পাঠানো শুরু করবে? সে পাঠানো শুরু করবে আবার জিরো থেকে, কারণ সে কোনোটারই অ্যাকনলেজমেন্ট পায়নি এবং উইন্ডোটা শুরু হয়েছে জিরো থেকে। সো আবার সে যেহেতু টাইম আউট হয়ে গেছে, সে ধরে নিল ফ্রেম জিরো, ফ্রেম ওয়ান, ফ্রেম টু কোনোটাই রিসিভ হয়নি। কিন্তু রিসিভার সাইডের উইন্ডো কিন্তু এখন থ্রিতে, সে এক্সপেক্ট করছে থ্রি, কিন্তু সেন্ডার পাঠাচ্ছে কি ফ্রেম জিরো। এখন ফ্রেম জিরো মানে কি? সে অলরেডি ফ্রেম জিরো পাঠিয়ে দিয়েছে, রিসিভার এক্সপেক্ট করছে থ্রি। সেক্ষেত্রে কি হবে? এটাকে সে ডিসকার্ড করে দিবে, নিবে না। জিরোটাকে ডিসকার্ড করে দিবে, ওয়ান পাঠালে ডিসকার্ড করে দিবে, টু পাঠালে ডিসকার্ড করে দিবে, তারপরে থ্রি পাঠালে সে সে অ্যাকসেপ্ট করবে। সো এইটা হচ্ছে আমাদের কন্ডিশনটা ফুলফিল হলো, যে এখানে জিরো পাঠালে রিসিভার জিরোটা অ্যাকসেপ্ট করবে না, কারণ তার উইন্ডোটা থ্রিতে আছে। এখন দেখো রাইট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে এখানে উইন্ডো সাইজ হচ্ছে ফোর। তো প্রথমে সে জিরো পাঠালো, জিরোটা অ্যাকসেপ্ট করলো, ওয়ানে চলে গেল, অ্যাকনলেজমেন্ট লস্ট হয়ে গেল। সেই কারণে সেন্ডারে উইন্ডো স্লাইড হলো না, কিন্তু টাইমার এক্সপায়ার হয়নি। সো সে এক পাঠিয়ে দিল, ওয়েট করছে যে ঠিক আছে কিউমুলেটিভ অ্যাকনলেজমেন্ট আসবে। ফ্রেম ওয়ান পাঠিয়ে দিল, রিসিভার ওয়ান অ্যাকসেপ্ট করলো, তারপরে রিসিভার করলো কি উইন্ডোটাকে স্লাইড করে টু তে নিয়ে গেল, কারণ সে ওয়ান পেয়ে গেছে। এখন তারপরে এখনো টাইমার এক্সপায়ার হয়নি, সো ফ্রেম টু ও পাঠিয়ে দিল, যদিও সে অ্যাকনলেজমেন্ট পায়নি, সে পাঠিয়ে দিল। ফ্রেম টু রিসিভার রিসিভ করলো, রিসিভ করার পরে টু যেহেতু সে রিসিভ করছে, সে থ্রিতে চলে গেল। থ্রিতে চলে যাওয়ার পরে, থ্রিতে চলে যাওয়ার পরে এখন ফ্রেম থ্রি পাঠালো, ফ্রেম থ্রি কে সেন্ডার পাঠালো, এখনো টাইম আউট হয়নি, সে কারণে উইন্ডো স্লাইড হয়নি। থ্রি কেও সে অ্যাকসেপ্ট করলো, অ্যাকসেপ্ট করার পরে হলো কি বাই দ্যাট টাইম টাইম আউট হয়ে গেল। টাইম আউট হয়ে যাওয়ার মানে কি? টাইম আউট হয়ে যাওয়ার মানে সেন্ডার বুঝলো যে কত দূর পর্যন্ত অ্যাকনলেজমেন্ট আসেনি, ফ্রেম জিরোর জন্য আসেনি, ফ্রেম ওয়ান এর জন্য আসেনি, ফ্রেম টু এর জন্য আসেনি, ফ্রেম থ্রি এর জন্য আসেনি। তার মানে সে ধরে নিল আমাকে আবার জিরো থেকে পাঠানো হবে। সো সেই উইন্ডোতে যে জিরো আছে, পরের জিরো না কিন্তু, সেই পিঙ্ক উইন্ডোতে যে জিরো আছে, সেই ফ্রেমটা সে পাঠালো। এখন একটু আগে যে একজন বলেছিল যে এটা তো এখন এটা পয়েন্ট করছে জিরোতে, থ্রির পরে জিরোতে, কিন্তু এই যে ফ্রেম জিরো পাঠাচ্ছে আর এই যে ফ্রেম পয়েন্ট করছে জিরোতে, এই দুটো জিরো আলাদা। সে পয়েন্ট করছে থ্রির পরে যে জিরো, সেই জিরোটা পাঠাও, আর সেন্ডার পাঠাচ্ছে প্রথম জিরোটা। কিন্তু এখানে যেহেতু জিরো লেখা আছে, সেটাকে অ্যাকসেপ্ট করে নিবে। তার মানে সে কোনটাকে অ্যাকসেপ্ট করবে? প্রথম জিরোটাকে অ্যাকসেপ্ট করে নিবে, কিন্তু অ্যাকসেপ্ট করার কথা হচ্ছে নেক্সট জিরোটাকে। তার মানে কি এটা ইরোনিয়াসলি অ্যাকসেপ্ট করে নিবে। দ্যাটস ওয়াই সেন্ডার সাইড, সেন্ডার উইন্ডো মাস্ট বি লেস দ্যান টু টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান। যদি গ্রেটার দ্যান টু টু দি পাওয়ার এম হয়, তাহলে জিরোটা জিরো অ্যাকসেপ্ট করবে বা ওয়ানটাকে ওয়ান অ্যাকসেপ্ট করবে, কিন্তু রিসিভারের জিরো এবং সেন্ডারের জিরোটা আলাদা হবে। এখানে যেমন দেখো, এখানে সে জিরো এক্সপেক্ট করছে, কিন্তু কোন জিরোটাকে সে এক্সপেক্ট করছে? থ্রির পরে যে জিরো, সেটাকে সে এক্সপেক্ট করছে। কিন্তু সে পাঠিয়েছে কোন জিরোটাকে? টাইম আউট হয়ে গেছে প্রথম জিরোটাকে পাঠিয়ে দিয়েছে, কিন্তু এখন রিসিভার সাইডে যেহেতু উইন্ডোটা জিরোতে আছে, সেই কারণে সে এটাকে অ্যাকসেপ্ট করে নিবে, তার মানে ভুল ফ্রেমটাকে সে অ্যাকসেপ্ট করবে। এই এক্সাম্পলটা দিয়ে দেখা যায় যে সেন্টার সাইড যদি গ্রেটার দ্যান টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হয়, তাহলে সে ভুল ফ্রেমটাকেও অ্যাকসেপ্ট করে দিবে। ওকে, দ্যাটস ওয়াই এটা এভাবে সবসময় টু টু দি পাওয়ার এম এর চেয়ে কম রাখবে। আচ্ছা, পারফরমেন্সটা একটু দেখি। গো ব্যাক এন এআরকিউ ইজ আ মোর এফিশিয়েন্ট ইউজ অফ এ কানেকশন দেন স্টপ এন্ড ওয়েট এর চেয়ে ভালো যে
অ্যাকনলেজমেন্ট জন্য ওয়েট না করে সে অনেকগুলো unlike waiting for an acknowledgement for each packet, the connection is still being utilized as packets are being sent. এটা আমরা পাঠাতেই থাকবো টাইমারে টাইম আউট না হওয়া পর্যন্ত। In other word, during the time that would otherwise be spent waiting more packets, আমরা ওয়েট না করে বেশি প্যাকেট পাঠিয়ে দিতে পারি কারণ এখনো টাইম আউট হয়নি। However, this method also results in sending frames multiple times. আমরা দেখছি না যে 1 2 রিসিভ হওয়ার পরও যখন টাইম আউট হয়ে যাচ্ছে আবার 1 2 পাঠাচ্ছি, তাই না? কখন মাল্টিপল টাইম পাঠাচ্ছি? যদি ইফ এনি ফ্রেম ওয়াজ লস্ট অর ড্যামেজড, সেক্ষেত্রে ঠিকই আছে মাল্টিপল টাইম পাঠাতে হবে। কিন্তু অনেক সময় হয়েছে কি লস্টও হয়নি ড্যামেজও হয়নি কিন্তু অ্যাকনলেজমেন্ট লস্ট এবং ড্যামেজ হয়ে গেছে। সো আমরা যদিও ফ্রেমগুলো পৌঁছেছে আমাদের আবার পাঠাচ্ছি, যদিও রিসেন্ড করছি এবং রিসিভার সাইড সেটা ডিসকার্ড করছে। এটা কি ব্যান্ডউইথটা মানে আমাদের যে আমরা বারবার পাঠালে কি হচ্ছে ব্যান্ডউইথটা আমাদের ইউটিলাইজ হচ্ছে না, একই জিনিস বারবার পাঠাচ্ছি, একবার পাঠিয়ে নিয়েছে তারপরেও পাঠাচ্ছি। সো এইটার জন্য যেটা করা হয় এটা তোমাদের নেক্সট ক্লাসে আমি দেখাবো অফলাইনে। টু অ্যাভয়েড দিস সিলেক্টিভ রিপিট ARQ ক্যান বি ইউজড। আচ্ছা আমি এটা পাঠিয়ে দিচ্ছি এই স্লাইডটা, তোমরা একটু দেখবা, নেক্সট ক্লাসে কারো কোনো অসুবিধা থাকলে বলবা, তারপরে আমরা সিলেক্টিভ রিপিট ARQ পড়াবো। ঠিক আছে? আমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নি। 1 Yes, ma'am. 2 Yes, ma'am. 3 Sanjila 9 4 5 Present, ma'am. 6 Present, ma'am. 7 Present, ma'am. 8 10 Yes, ma'am. 11 13 Yes, ma'am. 14 Yes, ma'am. 15 Yes, ma'am. 16 Yes, ma'am. 17 Yes, ma'am. 18 and 19 20 Yes, ma'am. 21 Present, ma'am. 23 Yes, ma'am. 25 Yes, ma'am. 27 Present, ma'am. 28 Yes, ma'am. 29 Yes, ma'am. 30 Yes, ma'am. 31 Yes, ma'am. 32 Yes, ma'am. 34 35 36 Yes, ma'am. 37 Yes, ma'am. 39 40 Present, ma'am. 41 Present, ma'am. 43 Present, ma'am. 44 Yes, ma'am. 45 Yes, ma'am. 47 Yes, ma'am. 51 Yes, ma'am. 52 Yes, ma'am. 54 55 Yes, ma'am. 50 Yes, কে ma'am. লামিয়া আক্তার কে বললা 55 এ কে লাস্টে দিল বলো ম্যাম লাস্টে ওইটা কে মেবি দিলেন 54 ছিল। হ্যাঁ 54 আচ্ছা 54 দিছে 55 এ। আচ্ছা 55 56 প্রেজেন্ট ম্যাম। 09 14 25 Yes, ma'am. ওকে ওকে তোমাদের নেক্সট ক্লাস রবিবারে, তার আগে এটা একটু দেখে নিও তোমরা। ম্যাম স্লাইডটার শেয়ার স্লাইড করতেছি পাঠিয়ে প্লিজ। দিচ্ছি, স্লাইড পাঠিয়ে দিচ্ছি।